আহ, আমার এখানে রেকর্ডিং শুরু হয়েছে দেখাচ্ছে। হ্যাঁ, আমার এখানেও। ওকে, তো সবাইকে স্বাগতম আমাদের বাংলায় কোয়ান্টাম কম্পিউটিংয়ের নিয়মিত দ্বিপাক্ষিক সভা। আজকে নভেম্বরের 28 তারিখ শনিবার। তো আমরা আমাদের আজকে খুব বেশি সিরিয়াস প্ল্যান নাই এখন পর্যন্ত। আমরা যেভাবে চিন্তা করছি, প্রথমে আমরা সাজ্জাদ যে লিঙ্কটা দিল আইবিএম কোয়ান্টাম চ্যালেঞ্জ, সেটার প্রশ্নগুলো নিয়ে একটু আলাপ করব। আলাপ করার পরে আম, আমার যেটা আহ, যদি অন্যদের আগ্রহ থাকে, বেসিক্যালি আমি গত বছর ইউনিভার্সিটি অফ টেনেসি নক্সভিলে একটা লেকচার দিয়েছিলাম, ইনভাইটেড লেকচার। সেই লেকচারটাই আমি এখানে আজকে কাভার করব, কারণ আমার কাছে মনে হয়েছে এখানে কিছু পার্সপেক্টিভ আছে যেগুলো যদি তোমরা তোমাদের কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে, বা হয়তো কোনো ব্যাপারে তোমরা দ্বিমত পোষণ করতে পারো, কিন্তু এটা একটা ইন্টারেস্টিং আলোচনা হতে পারে আজকে। ওই লেকচারটা একটু লম্বা, কিন্তু ওটার মাঝখানে একটা জায়গা আছে যেটা হচ্ছে কোয়ান্টাম অ্যাপ্রক্সিমেট অপটিমাইজেশন অ্যালগোরিদম। সেখানে যে স্লাইডগুলো, ওগুলো আমি খুব তাড়াতাড়ি পাস করব, কারণ হচ্ছে ওগুলো আমরা অলরেডি আগের 3টা লেকচারে কভার করেছি, যেটা ইউটিউবে আছে, তাই না? তো আমরা খুব কুইকলি ওগুলো কভার করবো। তার আগে হ্যাঁ, ঠিক আছে। জাস্ট এক সেকেন্ড, এই নাসিফ যেহেতু নতুন, ওই লেকচারের প্লে লিস্টটা আমি পরে দিতে পারবো যদি কোনো ঝামেলা হয়। রেকর্ডও ভাই দিয়ে দেয়, পরে সেখান থেকে দেখে নিতে পারো, কারণ হুট করে দেখলে তোমার উইয়ার্ড মনে হইতে পারে, এই কারণে আচ্ছা 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 আচ্ছা, জি সমস্যা নেই, অসুবিধা নেই। ও বলুন। আচ্ছা আচ্ছা, সরি, আমার মাথায় ছিল না নাসিব যে তুমি আজকে প্রথম। তো সেক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে খুব কুইক একটা 1 মিনিট সামারি দিব, যেটুকু আমি স্কিপ করব তার। আচ্ছা, তারপর আমি যাব, ঠিক আছে? ওকে ভাই, ওকে, নো প্রবলেম। ওকে, মানে অফকোর্স এটা কিন্তু খুবই ইনফর্মাল সেট আপ, এটা ক্লাসরুম না, এটা হচ্ছে পাঠচক্র। কাজে যে যখন ইচ্ছে অন্যকে থামিয়ে প্রশ্ন করতে পারবে, কমেন্ট করতে পারবে, যা ইচ্ছা তা করতে পারবে, ঠিক আছে? তো আমি তাহলে প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাকে ইসে আম, সাজ্জাদ আমাকে একটা লিংক শেয়ার করেছে উইক 3। তো সেটাতে 3টা আছে, যে মানে 3টা নোটবুক আছে। আমি ও আচ্ছা, ইংলিশ, জাপানিজ, কোরিয়া। সো আমি বেসিক্যালি ইংরেজিটাতে যাব। ওকে, ঠিক আছে। তো আমি তাহলে আমার এখানে নোটবুকটা ওপেন করবো, ওপেন করে আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে এটা? হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো আমাকে যেটা করতে হবে, আমি ওপেন করেছি ফায়ারফক্সে, আমাকে ফায়ারফক্স উইন্ডো শেয়ার করতে হবে। ওকে, ঠিক আছে। প্রেজেন্ট, প্রেজেন্ট নাও নাকি শেয়ার স্ক্রিন বলে আর কিছু আছে দেখি, দাঁড়াও। আমি প্রত্যেকবার ভুলে যাই, 2 সপ্তাহ পর পর শিখি আর ভুলে যাই কিভাবে শেয়ার করতে হয়। দাঁড়াও, মনে হয় প্রেজেন্ট নাও তো ক্লিক করতে হবে। ও ইয়েস, হ্যাঁ, এই যে অ্যাক্টিভিটি মনিটর, মিট, এটা মনে হয় করলে হবে। আহ, তোমরা কি আমার একটা পেজ দেখতে পাচ্ছ যেখানে আমি একটা হ্যাঁ, গিটহাব? গিটহাবের পেজটা হ্যাঁ ওকে, আসছে। গুড গুড। আচ্ছা, দেখি কেউ কি মিটিং আসতে চাচ্ছে। ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান, না এটা ঠিক আছে। ওকে, সো লেটস সি। বারবোজা নামে একজন এটা আপডেট করেছে দেখছি। সো সাজ্জাদ, তুমি কি প্রথমে কুইকলি একটু বলবা হ্যাঁ, এটা? আমি 1 মিনিটে বলতে পারি। একটু নিচে যেতে হবে, ওইখানে হচ্ছে একটা গ্রিড পাবেন আপনি। ওকে, এই যে এক্স্যাক্টলি, তো এখানে যেটা হচ্ছে অ্যাস্ট্রয়েড আছে। তো আমি হচ্ছে গিয়ে লেজার বিম 3বার ইউজ করতে পারবো, এবং এই লেজার বিম গুলো আমি হরাইজন্টালি ভার্টিক্যালি যেভাবে ইচ্ছা ইউজ করতে পারি। কিন্তু আমার চান্স হচ্ছে 3বার ইউজ করে আমার এই বিমগুলোকে সরাতে হবে। এখন এই গ্রিডটা দেখা যাচ্ছে আমার পজিশন যখন 0 0 আর হচ্ছে 0 1 2 3 0, এইটা আমি যদি ভার্টিক্যালি দেই, এই অ্যাস্ট্রয়েড দুইটা বা স্টার দুইটা চলে যাবে। আবার ঠিক একইভাবে এখানে যদি আমি হচ্ছে 1 1 আর হচ্ছে গিয়ে 3 1 এইটা ভার্টিক্যালি যদি দিই, তাহলেও এখানে স্টারটা চলে যাবে। তো টোটাল লেজার এখানে বিম কয়টা? 3টা, আমি 3বার অ্যাপ্লাই 3টা। করতে পারবো। আচ্ছা তো আচ্ছা আচ্ছা, ওকে। তো ওরা যেটা করছে, প্রবলেম স্টেটমেন্টটা নিচে আছে। আরেকটু নিচে যেতে হবে, প্রবলেম স্টেটমেন্টটা আরেকটু নিচে। এরপরে মানে 16টা গ্রিড দিয়ে রাখছে আর কি। তো ওকে, এরকম 16টা গ্রিড, এই যে এটা হচ্ছে প্রবলেম সেট, এই যে উপরে যেটা, হ্যাঁ এগুলো হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে, পাইথন লিস্ট দিয়ে বলে দিছে। এখানে হচ্ছে 16টা এরকম বক্স আছে। তো একটা মাত্র বক্স যেখানে হচ্ছে আমার 3বারে হবে না, 4বার লাগবে আর কি। তো আমার সেটা খুঁজে বের করতে হবে, প্রবলেমটা হচ্ছে সেটা।
ওকে, সো সো এটা আমার মনে হচ্ছে গ্রোভার, ওরা বোধহয় গ্রোভার ট্রোভার বা গ্রোভার ছাড়া তার কোনো কিছু ইজিলি করা যায় অ্যাকচুয়ালি। ইয়েস, গ্রোভারের কথাই বলেছে। ওকে, হোয়াট হ্যাঁ, গ্রোবার। কোয়ান্টাম সাইকিউরিক 28 কিউবিট, 28 কিউবিট তোমাদের মেমোরিতে? হ্যাঁ, মানে আই গেস তোমাদের মেমোরি আছে ওরকম। ওকে, হ্যাঁ, ওরা ওরকম দিয়ে দিছে আর কি। হ্যাঁ, ওরকম ওকে ওকে, ফাংশন করার জন্য বুঝে শুনেই দিছে। বুঝে শুনেই ওকে দিছে আর কি। মানে আইবিএম এর কি বলে ওই যে ব্যালেন্সিয়া বা ওইটা ইউজ করতেছে দেখলাম আমি। ওকে, সো ব্যালেন্সিয়া। ওকে, ও আচ্ছা, তোমাদেরকে অ্যাকচুয়াল হার্ডওয়্যার ইউজ করতে হবে, তোমাদের সিমুলেটর না। হ্যাঁ, অ্যাকচুয়াল হার্ডওয়্যারটা ইউজ করতে দিচ্ছে ওরা। আচ্ছা, রিয়েল কুইক, ধরো এটা তো হচ্ছে গ্লোবাল অ্যালগোরিদম দিয়ে তুমি একটা এরকম পাজল সলভ করো, বাট গ্লোবাল অ্যালগোরিদমের সবচেয়ে সহজ অ্যাপ্লিকেশনটা কি? লেটস সে, এক্সকিউজ মি, ধরো তোমাকে আমি মেবি 8টা সংখ্যা দিলাম, 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? তাহলে 8টা সংখ্যা, এবং আমি বললাম যে এখান থেকে তুমি, এবং এগুলো র্যান্ডমলি সাজানো, মানে এরকম না যে সিরিয়ালি সাজানো। তাহলে কি তুমি এখান থেকে র্যান্ডমলি সাজানো হলে তুমি এখান থেকে ধরো 5 খুঁজে বের করতে পারবা? পারা তো উচিত, কারণ আমি তো নট গেট দিয়ে একটা ফর লুপ চালায় পাসকে মার্ক করে রাখবো, প্রত্যেকটা চেক করে দেখবো যে কিভাবে মার্ক হচ্ছে। আমি তো মার্ক করতে পারি। না, গ্লোবাল অ্যালগোরিদম দিয়ে বের করতে পারবো কিনা সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, র্যান্ডম তো আমি পারি, মোটামুটি পারি তো। ওকে এই ওকে, ধরনের দ্যাটস গুড। ওকে, সো বেসিক্যালি এখানে তোমার তাহলে ওখানে তোমার মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে গ্লোবাল অ্যালগোরিদম বেসিক্যালি কি, তোমার সার্কিটের 3টা অংশ, মাঝখানের অংশটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে তুমি কোন সংখ্যাটা মার্ক করছো তার উপরে ডিপেন্ড করে ওই সার্কিটটা ডিজাইন করা হবে, রাইট? মানে মোর লাইক ইফ এন্ড হ্যাঁ এলস টাইপের একটা ব্যাপার, যেখানে এমন ভাবে তুমি ইফ এন্ড এলস এর কন্ডিশন লজিকটা সাজাবা যাতে তোমার ওই পার্টিকুলার, মানে মার্ক আইটেম বলে এটাকে, যে সংখ্যাটা খুঁজে বের করতে হবে সেটাই যেন আসে। তো এখানেও এক্স্যাক্টলি ওই ব্যাপারটাই করতে হবে আর কি। বেসিক্যালি তোমাকে আগে মাথায় সলভ করতে হবে, বের করে ফেলতে হবে এটা সলিউশনটা কি। তারপর সেই সলিউশনটাকে তুমি হয়তো একটা নাম্বার দিলাম, 28টা, এখানে কয়টা দেখি ধরো, যতগুলো কম্বিনেশন, তার মধ্যে ওই সংখ্যাটার জন্য ওরাকলটা বানাবা, তাহলে তুমি ওটা পাবা আর কি। ডাজ ইট মেক সেন্স? হ্যাঁ, এটা মেক সেন্স, কিন্তু ওরা বেশ কিছু স্পেসিফিক কন্ডিশন দিছে। ও কিউরাম আচ্ছা, ইউজ বলো। করতে হবে, কিউরাম ইউজ করতে বলছে। তারপর হচ্ছে হ্যাঁ, কোয়ান্টাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এখানে স্টোর করতে বলছে এসব। ও, এটা অবশ্য কিউরেম ইউজ করতে বলেছে। ওকে, সো ওরা কি কিউরেম নিয়ে তোমাদেরকে কোনো ক্লাস নিয়েছে? না, উইক 2 তে ওরা 2টা চ্যালেঞ্জ দিছিল কিউরাম দিয়ে। আগে আমি একটু কোয়ান্টাম মেক শিওর করি ওরা কিউরেম বলতে কি বোঝাচ্ছে, এটাকে একটু আমি দেখি। কিউরেম তো একটু নন ট্রিভিয়াল জিনিস, সো হ্যাঁ, উইক 2 তে যেতে পারেন। 2A এইটা 2B 2B টু 2B টু বি 2B। কিউরেম কিন্তু এখন পর্যন্ত কেউ বানাতে পারে না। তোমরা যদি বানাতে পারো, তোমরা কিন্তু একই সাথে চ্যালেঞ্জও সলভ করতে পারবা, প্লাস নোবেল প্রাইজও পেয়ে যেতে পারো। মাথার উপরে দিয়ে যাচ্ছে ভাই, কি যে হচ্ছে। এই হ্যাঁ যে মানে, ওরা এখানে কিউরাম ইউজ করছে, একটু নিচে গেলেই পাবেন, ওরা শিখাইছে ও কিউরাম এখানে। ওকে, না দ্যাটস নাইস, যে কিউরেম শেখাচ্ছে, কিন্তু কিউরেম ইজ নন ট্রিভিয়াল আর কি। ওকে, ঠিক আছে, ওরা অ্যাকচুয়ালি কিউরেম প্রপার ওয়েতেই করছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মানে, ওকে, ওরা ওরা যেভাবে কিউরেম যেভাবে করার মতো ভাবে করছে, কিন্তু টিপিক্যালি, মানে, ওকে, হিয়ার ইজ দ্য থিং, আমরা যখন আন্ডারগ্রেড বা গ্রাজুয়েট লেভেল দুই জায়গাতে আমরা যখন কোয়ান্টাম কম্পিউটিং পড়াই, আমরা কখনোই কিউরাম পড়াই না, কারণ এটা একটা, ফার্স্ট অফ অল, এই তুমি যে কোনো কোয়ান্টাম অ্যালগরিদম বুঝতে চাও না কেন, এটা অ্যাকচুয়ালি দরকার হয় না। এটার ভালো দিক আছে, খারাপ দিক আছে। মানে দরকার হয় না এই অর্থে যে এটা কালচারালি দরকার হয় না, কারণ আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাই আগে, ওকে?
কিউরেম মানে কি? কোয়ান্টাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো বেসিক্যালি আইডিয়াটা কি? তুমি যখন একটা অ্যালগরিদম তুমি চালাবা, কোয়ান্টাম অ্যালগরিদম, সেই কোয়ান্টাম অ্যালগরিদমে তো তোমার একটা ইনপুট দিতে হবে, তাই না? ক্লাসিক্যাল অ্যালগরিদম মতো তুমি যখন ক্লাসিক্যাল অ্যালগরিদমে যোগ বিয়োগ করো, তোমার যে দুটো সংখ্যা যোগ করবে এগুলো হচ্ছে তোমার ইনপুট। সেগুলো কই থাকে? সেগুলো থাকে হচ্ছে তোমার র্যামে, কম্পিউটারের র্যামে, তোমার ল্যাপটপের র্যামে। সেই ল্যাপটপের র্যাম থেকে সেগুলো ক্যাশে যায়, ক্যাশ থেকে রেজিস্টারে যায়। তো ল্যাপটপের র্যামে যখন থাকে ওখান থেকে ক্যাশে বা রেজিস্টারে যায় কেমনে? এরকম তো না যে প্রত্যেকবার মাইক্রোপ্রসেসর তোমার র্যামের একদম প্রথম বিট থেকে পড়া শুরু করে। সে র্যান্ডমলি যে কোনো জায়গা থেকে পড়তে পারে। স্পিড আপ, এটা যাতে তাড়াতাড়ি হয় কাজটা। এই কারণে আমরা কম্পিউটার দিয়ে এত ইজিলি অনেক কাজ করতে পারি এত তাড়াতাড়ি। যে র্যামের যে কোনো জায়গায় সে ডাইরেক্ট চলে যেতে পারে। কিভাবে যেতে পারে? র্যামের প্রত্যেকটা বিটের একটা হেক্সাডেসিমাল অ্যাড্রেস আছে, ঠিকানা আছে। তুমি ওই হেক্সাডেসিমাল অ্যাড্রেসটা প্রসেস করে ডাইরেক্ট ওই জায়গার সার্কিটরিটা তুমি ওপেন করতে পারবা। এটা একটা সুইচিং সার্কিট, ওকে? মানে এটা হচ্ছে সুইচিং সার্কিট, তোমার টেলিফোনের মতো, যে তুমি তুমি সুইচ অন অফ করে তুমি ডাইরেক্ট তোমার যে কোনো একটা বন্ধুকে কল করতে পারো। তুমি কাউকে কল করতে হলে ওদের সবাইকে সিরিয়ালি ডায়াল করতে হয় না, এরকম ব্যাপার কি। র্যাম হচ্ছে একটা সুইচিং সার্ভিস। তো তুমি যখন কোয়ান্টাম অ্যালগরিদম চালাবা, কোয়ান্টাম অ্যালগরিদমও তো তোমার ইনপুট দিতে হবে। সেই ইনপুটও তো এমনভাবে ডিজাইন করতে হবে যে র্যামটা, যে আমরা যেখানে ইনপুট ডাইরেক্ট ওখানে চলে যেতে পারি, আমাদের 0তম বিট থেকে শুরু করতে হবে না। ঠিক আছে? এটা কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো ট্র্যাডিশনালি ট্র্যাডিশনালি মানে যখন থেকে কোয়ান্টাম অ্যালগরিদম লোকজন ডিজাইন শুরু করছে সেই মধ্য 90 থেকে, আমরা সবসময় ধরে নিয়েছি যে কোন এক জাদু বলে কিউরেম কেউ একজন অলরেডি আবিষ্কার করে ফেলেছে। ওটা নিয়ে আমরা মাথা ঘামাই না, আমরা ধরে নিই যে ওই জিনিসটা আছে, তারপর আমরা অ্যালগরিদমটা বানাই। ঠিক আছে? আহ এখন এটা ভালো দিক, এটা ভালো দিক হচ্ছে অ্যালগরিদমটা যখন অ্যানালিসিস করবো, মানে কারেক্টনেস, এটা কারেক্ট কিনা এটা প্রমাণ করবো, ওই ম্যাথামেটিক্যাল পার্টটা কিউরেমের এক্সিস্টেন্স বা ডিজাইন অ্যাগনস্টিক। এর অর্থ হচ্ছে এটা সিম্পলিফাইড, এবং আমরা ওইটার মেইন প্রবলেম উপর ফোকাস করতে পারি। আমরা র্যাম বাড়ানো হচ্ছে কি হচ্ছে না ওটা নিয়ে মাথা ঘামাতে পারি না, হয় না। এটা নেগেটিভ সাইডটা কি? এটা নেগেটিভ সাইডটা হচ্ছে অনেক সময় মানুষ যখন এই লাইনে কাজ করে, ওরা অনেক সময় ভুলে যায়, স্পেশালি যখন নতুন এই লাইনে আসে, অনেক সময় ভুলে যায় যে ওরা যখন বলে যে আমাদের কোয়ান্টাম কম্পিউটার, আমাদের কোয়ান্টাম অ্যালগরিদম দিয়ে এই করতে পারবো সেই করতে পারবো, ওরা ভুলে যায় যে ওদের ওদের সব রকম দাবির যে বেস, যে যদি কেউ কিউরেম ঠিক মতো বানায় তাহলে আমরা করতে পারবো, ওই জিনিসটা ওরা অনেক সময় মেনশন করতে ভুলে যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে তোমার টেকনিক ততটুকুই ভালো যে কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে, যতটুকু তুমি আহ, 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 যতটুকু তোমার অ্যাজাম্পশন গুলো ভালো। তো খুবই এক্সাম্পল হচ্ছে এরকম, ধরো একজন হুজুর কোরবানির সময় গরু জবাই করতে আসছে, উনি ধরে নিছে গরুর পাটা ঠিক মতো বাঁধা হয়েছে। এখন যদি গরুর পাটা ঠিক মতো বাঁধা নয়, লাথি একটা মেরে ওই লোকটাকে উড়াই দিবে। ইয়া, ইট ডাজন্ট ম্যাটার ওর ওই ছুরি সে কতটুকু ধার দিছে। তো এক্স্যাক্টলি। হ্যাঁ, সো সো যেহেতু যেহেতু যে কোনো কোয়ান্টাম অ্যালগরিদমের আলোচনায় কিউরেমটা আমরা সবসময় কার্পেটের তলায় লুকায় রাখি। আম, আমাদের এই কারণে আমরা যখন আন্ডারগ্রেড বা গ্রাজুয়েট লেভেলে আমরা যখন কোয়ান্টাম অ্যালগরিদম গুলো পড়াই, আমাদের আসলে কিউরেম আমরা মেনশন করি না। আমরা বলি, মানে যে কোনো ভালো টিচার প্রথমে বলে নিবে যে এটা আমরা মেনশন করছি না, কারণ আমরা জাস্ট আলোচনাটা সিম্পলিফাইড রাখার জন্য এবং টাইমের মধ্যে যেন ক্লাসটা শেষ করা যায়। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আমাদের একটা বড় লিমিটেশন। আমরা ম্যাথমেটিক্স, কিউরেমের ম্যাথমেটিক্সটা আমরা বুঝি, কারণ সুইচিং সার্কিট তো বেল ল্যাব, আলেকজান্ডার গ্রাহাম বেল আমাদের জন্মের আগেই বানাই ফেলছে, তাই না? কিন্তু সুইচিং সার্কিটের ম্যাথটা আমরা বুঝি। বাট আমরা সুপার কন্ডাক্টিং কিউবিট বা ট্র্যাপড আয়ন দিয়ে আমরা যে, বা অন্য কোনো টেকনোলজি দিয়ে আমরা যে কিউরেমটা বানাবো, কিভাবে বানাবো ওই জিনিসটা আসলে আমরা এখনো জানি না পুরোপুরি। টুকটাক মানুষ চেষ্টা করছে, কিন্তু আমরা এখন ভালোভাবে জানি না। ওটা অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন রিসার্চ গ্রুপে এটা একটা বড় রিসার্চ। ঠিক আছে? সো সো মানে অফকোর্স এটা একটা খুবই ভালো কাজ যে তোমাদেরকে একটা নতুন জিনিস শিখেছে, এবং এটা বাই ইটসেলফ খুবই ইন্টারেস্টিং একটা টপিক। বাট আমি আসলে মানে সাধারণত আমি ধরে নিচ্ছি আইবিএম কোয়ান্টাম চ্যালেঞ্জের টার্গেট কারা, টার্গেট যারা, তারা হচ্ছে যারা ফিউচারে কোয়ান্টাম কম্পিউটিংটাকে হয়তো প্রফেশন হিসেবে নিবে, তাই না? যারা অলরেডি কোয়ান্টাম কম্পিউটিং এ ফুল টাইম রিসার্চার হিসেবে চাকরি করছে, তারা তো নিশ্চয়ই এটাতে পার্টিসিপেট করছে না, তাই না? করছে যারা হ্যাঁ, যারা হচ্ছে ফিউচার রিসার্চার। মানে আমি
এগেইন আমি কাউকে ছোট করছি না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অফকোর্স তোমরা রিসার্চ করছো, আমি বলতে চাচ্ছি যাদেরকে তোমরা তো এখনো আরো একটা ধাপ বাকি আছে, সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, তাই না? আহ, Exactly. হ্যাঁ। সো তোমাদের যেহেতু টাইম লিমিটেড কি অর্থে তোমাদের নিশ্চয়ই নিজেদের সবারই ক্যারিয়ারের একটা প্ল্যান আছে, এবং একটা সময়ের মধ্যে তোমরা চাইবে তোমাদের অ্যাডমিশনটা পেয়ে ফেলতে, আরেকটা সময়ের মধ্যে তোমরা চাইবে তোমাদের পিএইচডি শেষ করতে, তারপর হচ্ছে তোমরা ফুল ফোর্সে 100% প্রফেশনাল রিসার্চার হিসেবে চাকরি শুরু করবা। তো এই মুহূর্তে তোমাদের যে কেউ যখন তোমাদেরকে একটা জিনিসের ট্রেনিং দিবে, তাদের উচিত তোমাদের সময় যেন নষ্ট না হয়, তোমাদের সময় যেন বেস্ট ইউটিলাইজেশন হয়। যে কোনো নতুন জিনিস শেখার একটা আনন্দ আছে, কিন্তু তুমি যখন একসাথে 1000 লোককে শেখাবো একটা জিনিস, এমন একটা টপিক বাছাই করা উচিত যেটাতে মেজরিটি লোকের টাইমে বেস্ট ইউটিলাইজেশন হবে। কিউরেম তার মধ্যে পড়ে না, ঠিক আছে? কারণ লেটস তুমি কিউরেমে এক্সপার্ট হয়ে গেলা, ফাইন, এখন তুমি কি করবা কিউরেম দিয়ে? কিছুতে আমি অ্যাপ্লাই তো করতে পারতেছি না কোথাও। পারছো না, কারণ হচ্ছে কিউরেম তোমার এই নিয়ার টার্ম কোয়ান্টাম কম্পিউটিং এ কিউরেমের কোনো অ্যাপ্লিকেশন নাই, ঠিক আছে? কিউরেমে অ্যাপ্লিকেশন কারণ কি, কিউরেম তুমি যে সুইচিং করবা, সুইচিং ইটসেলফ করার জন্য তোমার অনেক লম্বা কোয়ান্টাম সার্কিট লাগবে। তারপরও যেমন সেটা দিয়ে তুমি শুধুমাত্র ইনপুট তৈরি করলা, ইনপুট তৈরি করার পর তোমার কিন্তু পুরো অ্যালগরিদম বানানো এখনো বাকি আছে। তো আমাদের তো কোয়ান্টাম কম্পিউটার আমরা এখন অতগুলো গেট চালাতে পারি না। এই শিক্ষাটা তোমাদের কিন্তু কখনোই এরকম, well, I think I was too rude. It's not a wastage of your time, but maybe there are better topics. ঠিক আছে? ইয়া Okay. ইয়া এবং ওকে, আমি একজনকে দেখছি অ্যাটলিস্ট সে আমার কলিগ, হ্যাঁ ওই অ্যাটলিস্ট আমি নামটা ওই পরিচিত মনে হচ্ছে। I mean, these are হ্যাঁ really bright people. Uh, these are really bright people, but they are actually kind of বাচ্চা পোলাপান। হ্যাঁ, এবং তুমি শিওর থাকো যে সে আগামী 2 বছর যদি একই কাজ চ্যালেঞ্জ অর্গানাইজ করে, সেকেন্ড বা থার্ড ইয়ারে গিয়ে সে আরো ফোকাসড হবে যে অ্যাকচুয়ালি কোনগুলো আমরা বাচ্চাদের শেখাবো, কোনগুলো শেখাবো না, ঠিক আছে? হ্যাঁ, ও এনিওয়ে, হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে পিএইচডি করতেছে আর কি। আমি হ্যাঁ, এগুলো টুইটারে খুবই ওর সাথে আমার ফলো আছে আর কি, খুবই ওর টপ সাথে। স্কুল এগুলো, তাই না? দিজ আর রিয়েলি হ্যাঁ স্মার্ট পিপল, দিজ আর রিয়েলি নাইস পিপল, এবং দে আর জেনারেস, এটার জন্য তারা টাকাও পাচ্ছে না, তাই না? তো এক্স্যাক্টলি। দে আর রিয়েলি নাইস, বাট মেবি feel free to enjoy your time with it, but there could be other projects which will give you more tangible outcome. Anyway, let's talk about it. So তোমাদেরকে বলেছি কিউরিয়াম দিয়ে করতে, তার মানে কি? তার মানে হচ্ছে ধরো তুমি কিউরিয়াম দিয়ে যদি না করতে, তাহলে তুমি গ্লোবাল অ্যালগরিদম কিভাবে করতা? এনি আইডিয়া? কিউরাম যদি না থাকতো, ওরা তো বলতেছে মানে কিউরাম দিয়েও তো আমি স্টোর করতেছি বোর্ড গুলোকে, আর আমি যদি গ্রোবার মানে ওইটা ইউজ না করতাম, তাহলে আমি আমি কি করতাম? আমার মাথায় যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে যেটা করতাম সেটা হচ্ছে এই বোর্ডের প্রত্যেকটা রো আর কলাম চেক করে দেখতাম যে হচ্ছে গিয়ে কোনটা কোনটা ম্যাচ করে, যেটা ম্যাচ ও করে সেটা আমি মার্ক করে রাখতাম। সরি, আমি মার্ক প্রশ্নটা ক্লারিফাই করি নাই। আমি তোমাকে ইন্টারাপ্ট করলাম। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ইনপুটটা তুমি কিভাবে তৈরি করতা কিউরিয়াম যদি না ইন থাকতো? মানে ইনপুট বলতে কি ওই আমি যে মার্ক করব সেটা, মানে গ্রোবারের জন্য। বোথ, মানে প্রথমে কিন্তু তুমি যেটা করবে সেটা হচ্ছে একটা হ্যাডার মড গেট বানাবো, রাইট? হ্যাঁ তুমি হ্যাঁ লেটস গো টু দ্য গ্লোবাল অ্যালগরিদম সার্কিট, রাইট? তো উইকিপিডিয়াতে তো সার্কিট একটা থাকার কথা, দেখি আছে কিনা। এই যে দেখো, দেখতে পাচ্ছ সার্কিটটা? হ্যাঁ এটাই একটা দেখো, মানে হ্যাঁ ওগুলোকে সুপার পজিশন স্টেটে নিয়ে যাবো আর কি প্রথমে। রাইট রাইট রাইট। সো প্রথম যে লেয়ার এইচ টেন্সর এন, আর নিচে একটা এইচ, রাইট? সো তোমার এটা হচ্ছে এটা দিয়ে তুমি আসলে কি করছো? লেটস তুমি সবগুলো ইনপুটের একটা ইকুয়াল সুপারপজিশন বানাচ্ছো, রাইট? হ্যাঁ সবগুলো আমি ইনপুটের, হ্যাঁ এটাই হ্যাঁ। তারপর নেক্সট হচ্ছে তুমি এই যে ওরাকলটা মানে ওরাকলটা, আমি এখানে ডিজাইন করতেছি। ওটা হচ্ছে ওই আইটেমটাকে মার্ক করছো তুমি, এক্স্যাক্টলি হ্যাঁ। হ্যাঁ। আর তারপরে তুমি গ্লোবাল ডিফিউশন অপারেটর চালাচ্ছো, ওটা কি করছে? ওটা ইটারেট থেকে করতেছি বারবার, ইটারেট করে করে মানে করে করে ওই যে আইটেমটাকে তুমি মার্ক করেছো ওটার প্রবাবিলিটি অনেক বাড়িয়ে দিচ্ছে। অ্যাম্পলিফাই করতেছে, অনেক অ্যাম্পলিফাই এক্স্যাক্টলি করতেছে। এক্স্যাক্টলি। হ্যাঁ সো 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 এখানে কিন্তু তোমার, সো তার মানে কি, ইনপুট হচ্ছে বেসিক্যালি প্রথম 2 লেয়ার, এই এইচ টেন্সর লেয়ার এবং তারপরে হ্যাঁ। হ্যাঁ সো হ্যাঁ এখানে কিন্তু তোমার কিউরেম ইউজ করা হয়নি, তোমাদেরকে ওরা বলছে এই দুইটা যে কাজ করছে সেই কাজটা কিউরেম দিয়ে অ্যাচিভ করতে। এক্স্যাক্টলি। হ্যাঁ। সো লেটস সি, আমরা কি
তোমার অরিজিনাল না, এটা তো অরিজিনাল না, এটাতে ফেরত আসি তাহলে। ওকে, সো প্রথমে বলেছি রেগুলার গ্রুপ অ্যালগরিদম দিয়ে করতে, রাইট? এই যে হ্যাঁ, প্রথম ওকে, বলছিল হচ্ছে রেগুলার, মানে একবার মাত্র ইটারেট করতে বলছে। সো এটা কি করতে পেরেছো? হ্যাঁ, গ্রোবার আমি সার্কিটটা বানাইতে পারছি। Oh, that's nice. That itself is a hard thing. আচ্ছা, নেক্সট হচ্ছে এক্সকিউজ মি, সেখানে হচ্ছে মনে হচ্ছে কিউরেমের কথাটা বলেছে। এক্স্যাক্টলি, এখানেই মানে ওরা হচ্ছে এইভাবে স্টোরেজটা চাচ্ছে, না হলে হচ্ছে রেজাল্ট ভুল আসতেছে। তো তোমরা কি উইক টু টাইম ইন্ডিপেন্ডেন্টলি উইক টু কি তুমি ইয়ে করতে পেরেছো, সলভ হ্যাঁ করতে উইক পেরেছো? হ্যাঁ উইক টুটা সলভ করতে পারছি আমি, উইক টুটা সলভ করতে পারছি। ওকে, কিন্তু উইক টুটা তাও ইজি ছিল, এখানে হচ্ছে গিয়ে 3x3, মানে 3x3 একটা গ্রিড ছিল, এখানে 4x4, তারপরে এখানে আমার আরো এক্সট্রা কতগুলো প্যারামিটার দিয়ে রাখছে আর কি। এবং আমি মানে এই যে বোর্ড গুলো যে আমি স্টোর করে যে রাখবো যে বিট গুলো, এবং আমাকে বলছে আউটপুটটা 4টা বিটে নিয়ে আসতে, ক্লাসিক্যাল বিটে আর কি, 4টা ক্লাসিক্যাল বিটে নিয়ে আসতে আর কি। খালি জাস্ট দেখবে যে এই বোর্ডটায় সমস্যা আছে বা এই বোর্ডটায় সমস্যা নেই। মানে 16টা বোর্ড, তার মানে 2 to the power 4, মানে হচ্ছে আমার 4 বিটই লাগবে আর কি। এবং এটা মেজার করে আমার ক্লাসিক্যালি নিয়ে আসতে হবে আর কি। এবং এটাকে আমার কিউরামে নিয়ে এসে ওখান থেকে সলিউশন বের করতে বলতেছে। ওকে, মানে এখানে মনে হচ্ছে তোমার কিছু ইফ এলস লজিক থাকবে, রাইট? হ্যাঁ, আমি ইফ এলস লজিক কিছু ইউজ করছি, যে এটা 3টা লেজারের মধ্যে আছে নাকি আর কি। হ্যাঁ, সি নট ইউজ গেট করছি। দিয়ে, রাইট? হ্যাঁ, সি নট গেট দিয়ে, হ্যাঁ। ওকে ওকে ওকে, সো মানে কোন স্পেসিফিক জায়গা আছে যেখানে তুমি আটকে আছো? হ্যাঁ, স্পেসিফিক জায়গাটা হচ্ছে আমি যদি কোনোভাবে 4টা হচ্ছে গিয়ে বের করতে পারি, তাহলে তো আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। মানে কোনোভাবে যদি আমি 4, মানে আমার 4টা যদি লেজার লাগে কোনো কারণে আমি ম্যাচ করার সময় আর কি। ঝামেলা হচ্ছে আমার 4 লেজারটা যেখানে আসবে, সেখানে আমার অ্যাম্পলিফিকেশন মোটেও ভালো হচ্ছে না। আমার অ্যাম্পলিফিকেশন রেজাল্ট আসতেছে, আমি কত 1000 বার রান দেওয়ার পর প্রায় 16টা, তো প্রায় অলমোস্ট সিমিলিয়ার ইউনিফর্ম একটা ডিস্ট্রিবিউশন আসতেছে। মানে আমার একটা বোর্ড যেটা ফল্ট, ওরা বলে দিছে, এটা হচ্ছে সলিউশনও দিয়ে দিছে যে এই বোর্ডটা হচ্ছে ফল্ট, এটা হচ্ছে 4 বারে হবে। এবং দেখলেও বোঝা যায় যে হচ্ছে গিয়ে প্রবলেম সেটটা দেখলেও বোঝা যায় কোনটা 4 বারে হবে আর কি। তো ওইটা হচ্ছে মানে আমার খুব বেশি অ্যাম্পলিফাই হচ্ছে না আর কি গ্রুবারে আর কি। মানে গ্রুবার করার পর কিউরাম করার পর স্টোরেজে ওরা যখন আউটপুটটা দিচ্ছে, বলতেছে যে এটা মানে এক্সপেক্টেড ভ্যালু না, এটা এটা একটু বেশি হবে এরকমটা ব্যাপার। ওকে, তো মানে তার মানে হচ্ছে ওইটা আমার 4টা লাগবে, সেটা মানে আমার কোনোভাবে হচ্ছে না আসলে। মানে আমার যে 4টা লেজার লাগবে ওইটা কোনোভাবে আমি ক্যালকুলেট করতে পারতেছি না। কেন যে পারতেছি না আমি সেটাও বুঝতেছি না, সমস্যা হচ্ছে এখানে। সো সো যদি তোমার মার্কিংটা ঠিকমতো হয়ে থাকে তাহলে সমস্যাটা হচ্ছে, এবং আমি ধরে নিচ্ছি তোমার ডিফিউশন, সো সো তুমি যখন 3টা ইউজ করো তখন কি প্রপারলি পাচ্ছ প্রবাবিলিটি? হ্যাঁ, আমার 3টার জন্য ঠিক মতো আসতেছে, 3টা যদি শুধুমাত্র ওই ঠিকমতো আসে তাহলে তো তোমার ইনপুট আর ডিফিউশন অপারেটরের কোনো প্রবলেম নাই। নো। তাহলে তোমার হচ্ছে ওরাকলটাতে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, সেটা আমি বুঝতেছি, ওরাকলটাই ঝামেলা হচ্ছে, কিন্তু আমি এখানেই স্টাক হয়ে আছি আসলে। সো ওরাকল হচ্ছে বেসিক্যালি ইফ এলস লজিক ছাড়া আর কিছু না, ঠিক আছে? তো হ্যাঁ, হ্যাঁ, মানে ওরাকলই তো আমি চেক করে দেখবো এটা 3টা নাকি 4টা, তারপরে তো আমি মার্ক করব। যদি 4টা হয় আমি এটা মার্ক করবো আর কি। সো কিন্তু সো তুমি যদি ওরাকলে, ওরাকলে তো তুমি ওরা যেটা বলেছে সেটাকে মার্ক করছো, রাইট? কিন্তু তুমি যদি ওরাকলের বাকিগুলোকে একটা একটা ধরে মার্ক করো, এবং তখন কি সেম প্রবাবিলিটি আসে? হ্যাঁ, আমি বাকিগুলো একটা একটা করে মার্ক করে দেখছি যে আমার ওইখানেও সেম প্রবাবিলিটি আছে, মানে আসে আর কি। হ্যাঁ, ওকে, মানে আমার টোটালি ইউনিফর্ম কাছাকাছি। যেমন আমার রেজাল্টটা যেটা আসে সেটা হচ্ছে সবগুলোর জন্য অলমোস্ট 60 থেকে হচ্ছে 70 রেঞ্জের মধ্যে আসে আসলে।
ওয়েট, টোটাল পসিবিলিটি কয়টা? ও আচ্ছা, না, যে কোনো একটা অ্যাট এ গিভেন টাইম। ওকে, ওয়েট, না মানে যে কোনো একটা 60 থেকে 70, আর বাকিগুলো তো নিশ্চয়ই তাহলে অনেক কম। না, বাকিগুলো ঠিক সেমই আসে আসলে। কিন্তু সবগুলো যোগফল তোমার 1 হতে হবে না? মানে সুপারপজিশন, মানে আউটপুটটা যখন আসে, মানে আমি মানে কি বলে সেটাকে, একটা একটা করে যখন আমি করতেছি তখন আমি দেখছি যে হচ্ছে গিয়ে সেম, মানে ইউনিফর্মটাই আসতেছে আর কি। ঠিক ইউনিফর্ম কেন আসতেছে। ইউনিফর্ম আসতেছে সেটা অবশ্য আমি বুঝতেছি না আসলে। সো লিস্টে টোটাল আইটেম কয়টা? লিস্টে টোটাল আইটেম হচ্ছে 16টা বোর্ড। প্রবলেম যে সেটটা দেওয়া আছে সেখানে 16টা বোর্ড। সো বেসিক্যালি 42, 600। না মানে যদি 16টা বোর্ড থাকে তাহলে তো তোমার মানে যদি ইনফর্ম প্রবাবিলিটি আসে সেটা হবে 1/16, রাইট? হ্যাঁ, 1/16। সেটাই কি আসতেছে? 1/16 কি আসতেছে? মানে ওই টাইপের হ্যাঁ, আসতেছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, না, ওই কারণ টাইপেরই আসতেছে। ও আচ্ছা, ওকে মানে আমার ওকে, যে ইয়ে, মার্কটা একটু এমপ্লিফাই করতে হবে, ওই হ্যাঁ, মার্কটা এমপ্লিফাই হচ্ছে না আর কি, ও সমস্যার আচ্ছা, 6, জায়গাটা 16, এই আর কি। 96, তো ঠিকই আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে রাইট, ওকে 60, 65 এরকম আসতেছে, সব এভারেজ। ওকে ওকে। তাহলে প্রবলি ওই ইফেলস লজিকে হয়তো আম, হ্যাঁ, তুমি ওইখানে ওই কোনো একটা পার্টিকুলার ঝামেলা, ওইটাই আমি লজিকের, দেখতেছি। হ্যাঁ ওই লজিকটাকে তুমি ফুল ট্রুথ টেবিলটা আগে কনস্ট্রাক্ট করো, যেটা অলরেডি তুমি করছো। বাট ওটা তো একটা মানে যদিও তুমি কোয়ান্টাম অ্যালগরিদম দিয়ে করছো, এটা তো আসলে ক্লাসিক্যাল লজিক, রাইট? সো এক্স্যাক্টলি, যেহেতু এটা হ্যাঁ। ক্লাসিক্যাল লজিক, তুমি একটা কাজ করো, ফুল ট্রুথ টেবিলটা বানাও। ফুল ট্রুথ টেবিল ওটা অবশ্য অনেক বড় হবে, বাট একটু কষ্ট হ্যাঁ, করে যদি বানাতে পারো, হ্যাঁ, 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 মেবি তোমাকে হাতে কলমে বানাতে হবে না, তুমি জাস্ট ওই সার্কিটটা আলাদাভাবে বানাও। আলাদা বানায় 0, 0 থেকে 1, 1 পর্যন্ত সবগুলো ইনপুট দিয়ে দিয়ে আউটপুটটা জাস্ট কাগজে লিখে ফেলো। ওইটাও করতে পারো, তাহলে তোমার কষ্ট করে ক্যালকুলেট করতে হবে না, তুমি জাস্ট কুইক দিয়ে করে ফেলতে হবে। জাস্ট ওই সার্কিটটা আলাদা করে ফেলো, ওই পার্টটুকু একটা আলাদা সার্কিট বানায় তুমি সবগুলো ইনপুট দিয়ে, ইনপুট 0, 0 থেকে শুরু করে 1, 1 পর্যন্ত সবগুলো দিয়ে 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 দেখো আউটপুট গুলো, তারপর দেখো যে ট্রুথ টেবিলটা আসলে তোমার যা চাচ্ছ সেটা হচ্ছে কিনা। মেবি দ্যাটস, তাহলে তুমি আইসোলেট করতে পারো তোমার বাগটা কোথায়। হ্যাঁ, আমি দেখি যে হচ্ছে মাথা ঠান্ডা হওয়ার পর একটু পর বসবো। ঠিক আছে, নো প্রবলেম। দেখি ওকে। আমার প্রেজেন্টেশন দিয়ে তোমার মাথা ঠান্ডা হয় কিনা। হ্যাঁ, শুরু করেন। ওকে, তাহলে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা তো অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, কিন্তু আমাদের চেক করতে হবে যে এই নাসিফের কোনো আহ, আহ, এখন পর্যন্ত কোনো প্রশ্ন ছিল কিনা, আমরা তোমাকে একবার জিজ্ঞেস করিনি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আসলে গ্রোভার্স অ্যালগরিদমটাই এখন আমার জানা হয়নি। আমি আজকে আজকে মনে হয় কিউ ওয়ার্ল্ড এর নোটবুকে এই ইয়ে শেষ করা লাগবে, তো তখন আর কি মোটামুটি গ্রোভার্স অ্যালগরিদম নিয়ে আইডিয়া হবে। তো বেসিক্যালি ওকে, জিনিসটার ব্যাপারে আমার আইডিয়া খুবই কম। খালি একটা জিনিস বুঝতে পারছিলাম যে 60 থেকে 65 যে আসতেছে এটা ঠিকই আছে, কারণ 1000টা শর্টস মনে হয়, 1000টা শর্টস কে 16 দিয়ে ভাগ দিলে আসে 62.5। তো এই জিনিসটা খালি দ্যাটস বুঝতে ট্রু, পারছি যে সব দ্যাটস ট্রু, ইউনিফর্ম দ্যাটস আসছে। ট্রু। হ্যাঁ হ্যাঁ। সো সো বেসিক্যালি এটা হচ্ছে আইবিএম এর একটা মানে কমিউনিটি প্রজেক্ট, সবাইকে ইনভলভ করতে চাচ্ছে আর কি বিভিন্ন চ্যালেঞ্জ দিয়ে। আর তো সাজ্জাদ ওইটাতে পার্টিসিপেট, এবং বুঝতেই পারছো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, কারণ সে বাকি সবই সলভ করে ফেলছে। হ্যাঁ, 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 একটু পর্যন্ত। সো আর গ্লোবাল অ্যালগরিদম হচ্ছে একটা সার্চ অ্যালগরিদম, তুমি আমাকে একটা লিস্ট দেওয়া হবে, র্যান্ডমলি অ্যারেঞ্জড, একটা মার্কড আইটেম থাকবে যেটা তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো আচ্ছা, এটা খুবই গুড প্র্যাকটিস, বাট এট দ্য সেম টাইম তুমি যখন প্র্যাকটিস করো তুমি বুঝতে পারবো যে এটা নিয়ার টার্ম অ্যালগরিদম না। সো এটা বুঝারও একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ। হ্যাঁ, আম, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আর হচ্ছে আমি আমি শিওর অনেক ভালো ভালো রিসোর্স আছে। একটা একটা রিসোর্স আমার খুবই প্রিয়, সেটা হচ্ছে প্যাট্রিক কোলসের এবং আরো অনেকের কোয়ান্টাম অ্যালগরিদম ফর বিগিনার্স। তোমরা কি এই পেপারটার সাথে পরিচিত? না ভাই, না। ওকে, এক সেকেন্ড আমি বের করে দিচ্ছি তোমাদেরকে। অ্যালগরিদম ফর বিগিনার্স। সো এই আমি এটা কি ওই প্যাট্রিকের নামটা খুঁজে বের করি, তাহলে বুঝতে পারবো। এই যে প্যাট্রিক, হ্যাঁ। সো তোমরা যদি এই পেপারটা, এটা কিন্তু একটা টিউটোরিয়াল পেপার, আমি প্রথমে কাজ করি যেটা সেটা হচ্ছে লিঙ্কটা দিয়ে দিই। ওকে, কোথায় যাব? চ্যাটে গিয়ে আমি লিঙ্কটা দিয়ে দিই।
মানে তুমি যদি কুইকলি বেশি অ্যালগরিদম ওভারভিউ নিতে চাও, তুমি দেখো এখানে তোমার একদম ফাউন্ডেশন থেকে শুরু করে, ঠিক আছে, তারপর আইবিএম কম্পিউটার কি এবং কি জিনিস, এরা কেউ আইবিএম এর লোক না বাই যাবে। আর হচ্ছে এই যে দেখো প্রথমে গ্লোবাল অ্যালগরিদমে গেছে, রাইট? এই যে এখানে পেজ 17। আমরা যদি ওই ওই সেকশনে যাই, মানে আমি শিওর তোমাদের কাছে আরো অনেক ভালো ভালো রিসোর্স আছে, বাট এটাও মাথায় রাখতে হবে, এটা হচ্ছে সময় সেভ করা যায় আর কি এটাতে। হ্যাঁ এটা গ্লোবাল অ্যালগরিদম প্রথম ব্যাখ্যা করেছে, তারপর দেখাচ্ছে স্টেট প্রিপারেশন, ওরাকল, ডিফিউশন অপারেটর, অ্যালগরিদমের অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশন আইবিএম এ কিভাবে করবে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো এটা আমি মেনশন করার একটা কারণ আছে, কারণটা হচ্ছে এই, প্যাট্রিকরা প্রতি বছর একটা সামার স্কুল করে, ঠিক আছে। সামার স্কুলে তারা ট্রেন করে লোকজন, খুব ভালো ভালো লোকজন এসে ট্রেনিং দেয়। আগামী বছর যে সামারে যেটা ট্রেনিং হবে ওটার ওরা অ্যাডভার্টাইজমেন্ট গত সপ্তাহ থেকে শুরু করেছে। তো ওইটা একটা জিনিস তোমরা চেক আউট করতে পারো। যেটা আপনি রাইট, লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি। এটাকে আমরা আমাদের ডিসকর্ডে শেয়ার করেছি, রাইট? হ্যাঁ আপনি দিচ্ছেন। ঝামেলা হচ্ছে কি আমার আপনার রিকমেন্ডেশন লাগবে। হ্যাঁ 100 বার প্লিজ লেট মি নো কিভাবে আমি তোমাকে দিতে পারবো, ঠিক আছে। আমি কয়েকদিন পর মানে এই 30 বা 1-2 তারিখে শুরু করব, তখন নো দিতে প্রবলেম। হবে। প্যাট্রিক আমার বন্ধু, ওরা আমি প্রাইভেট মেসেজ, আমি জানি না ওটাতে কাজ হবে কিনা, বাট আমি ওইটা ওকে জিজ্ঞেস করতে হবে কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে। হ্যাঁ আচ্ছা, ওকে, তাহলে আমরা আর সো নাসিফ টেক ইউর টাইম, তুমি দেখো তোমার মতো করে পড়ে, বাট ফিল নেক্সট যদি তোমার কোনো প্রশ্ন থাকে তুমি নেক্সট মিটিং এও করতে পারবা, অথবা তুমি অত ওয়েট করার দরকার নেই, তুমি আমাদের তুমি কি ডিসকর্ডে আছো না? জি ভাই, জি ভাই, অলরেডি। তো ওখানেও তুমি জিজ্ঞেস করতে পারবা, ঠিক আছে। ওকে ভাই, অলরাইট, ওকে, আমাদের আরো 20 মিনিট সময় আছে, তো আমি দেখি মানে প্রবাবলি এটা আচ্ছা, আমাকে তো এখন তাহলে আবার স্ক্রিন শেয়ার করতে হবে, ওয়েট, না স্ক্রিন অলরেডি শেয়ার, ওটা বন্ধ করতে হবে আগে, প্রেজেন্ট করি এই উইন্ডো। না এটা তো না, এইটা। ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, নয়েজি ইন্টারমিডিয়েট পোস্ট কোয়ান্টাম সুপ্রিমেসি পার্সপেক্টিভ। রাইট। আচ্ছা, আমি বলেছিলাম গত বছর, অ্যাপারেন্টলি এটা আমি আসলে এই বছর লেকচারটা দিয়েছিলাম জানুয়ারিতে, সো দ্যাট ওয়াজ রং যেটা বলেছিলাম। সো আমি যখন লেকচারটা দেই তার কয়েকদিন আগে গুগল অলরেডি ক্লেম করে ফেলেছে ওরা কোয়ান্টাম সুপ্রিমেসি অ্যাচিভ করেছে ওদের সিকামোর প্রসেসর দিয়ে। তার এক সপ্তাহ পরে আইবিএম ক্লেম করেছে গুগলের দাবিটা পুরোপুরি নিখুঁত না। তো ওদের মধ্যে ওই ফাইটিং শুরু হয়ে গেছে। আর আমি তখন আইএনকিউতে কাজ করতাম। তো তখন আমরা ওখানে বসে পপকর্ন খাচ্ছি, এই হচ্ছে স্ট্যাটাস, ঠিক আছে। হ্যাঁ সবাই পপকর্ন খাচ্ছিল, আমি বসে বসে লিংকডইনে মারামারি দেখছিলাম। এক্স্যাক্টলি। ও লিংকডইনে কারা মানে লিংকডইনে কি আচ্ছা, আমি মানে আমাদের কোয়ান্টামের লোকজন তো বেশি টুইটারে থাকে, আমি ওখানে ফলো করি আর কি। আচ্ছা, না যে পোস্ট দেয় তো, আর রবার্ট সুডোর আছে, আর আগে জেপি ডাউলিং প্রচুর টুইট করতো, উনি তো 6 বছর মারা গেছেন। সে খুব ইন্টারেস্টিং ছিল লোকটা। এনিওয়ে, সো সো আমি ওখানে গিয়ে আমরা বেসিক্যালি তৃতীয় পক্ষ হিসেবে কিছু কমেন্ট করেছিলাম আর কি, ঠিক আছে। তো আমি দেখি ফুল স্ক্রিন টাইপে কিছু দেওয়া যায় কিনা, ফুল স্ক্রিন, ওকে ওকে। So I don't expect যে আমি এটা পুরোপুরি আজকে শেষ করতে পারবো, বাট আমরা মেবি কিছু আমরা নেক্সট মিটিং এ করব, সমস্যা নেই। ওকে, লেটস সি। সো अगेन তোমরাও এটা করবা অলওয়েজ, তোমরা সবসময় যে কোনো লেকচারের শুরুতে তোমাদের যারা তোমাদের সাথে বিভিন্ন সময় জয়েন্টলি কাজ করেছে বা হেল্প করেছে, মেক শিওর যে তুমি ওদের প্রত্যেকের নাম আলাদা আলাদা ভাবে, মানে মুখে না বললেও তুমি যেন অ্যাটলিস্ট লোকজনকে জানাও, ঠিক আছে। তো তখন পর্যন্ত আমি যাদের সাথে কাজ করেছি আমি তাদেরকে থ্যাঙ্ক দিয়েছি ইত্যাদি ইত্যাদি এখানে। এবং তাদের কয়েকজন ব্যাপারে তোমরা মাঝে মধ্যে দেখে আলাপ করো, যে ডিসকর্ডে এই যে তোমরা সম্ভবত এই নামগুলোর ওলা লোকজনের দেখলাম মেনশন করেছে, দাইওয়েজু, ক্রিস ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে, সো এটা আউটলাইন হোয়াট ইজ কোয়ান্টাম কম্পিউটিং, তোমরা সবাই এটার এক্সপার্ট। ট্র্যাপডাউন কোয়ান্টাম কম্পিউটার, আমি জানি না তোমরা কতটুকু ট্র্যাপডাউনের ব্যাকগ্রাউন্ড জানো, বাট মেবি দ্যাট কুড বি অ্যান ইন্টারেস্টিং টপিক টু কভার। নিয়ার টার্ম কোয়ান্টাম অ্যালগরিদম, আমি শিওর তোমরা এখন এক্সপার্ট। অ্যান্ড এক্সাম্পল অফ নিস্ক অ্যালগরিদম, বেসিক্যালি এখানে আমি
ম্যাক্স কাট প্রবলেমটা আগের 3টা লেকচারে কভার করেছি ওইটাই। সো এটা অ্যাকচুয়ালি তোমরা অলরেডি জানো, এবং নাসিফও চাইলে তুমি ইউটিউব চ্যানেলে গিয়ে ওইটা দেখে নিতে পারো। ওখানে টোটাল প্রায় 200 মিনিটের লেকচার ডিসকাশন। হ্যাঁ, আর হচ্ছে অপটিমাইজিং রিস্ক অ্যালগরিদম, এটা আমি কখনো কভার করি না, এটা আমাদেরই একটা ইনভেনশন, কিন্তু তোমরা জানতে পারো। সো ওটা যখন ওখানে যাবো তখন দেখা যাবে। আর যেহেতু তখন সুপ্রিমেসি নিয়ে একটা ক্যাচাল হচ্ছে, তো আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটার ব্যাপারে কিছু কমেন্ট করেছিলাম আর কি। তো লেটস সি আমরা কতদূর কভার করতে পারি। তো এটা আই থিঙ্ক তোমরা সবাই জানো, রাইট, যে 1985 তোমরা কি অ্যাকচুয়ালি ফাইনম্যানের পেপারগুলো পড়েছো, যে পেপারগুলো আমি শুরু হয়েছে? হ্যাঁ, আমি ফাইনম্যান আর ডেভিস জয়েসের মানে ফাইনম্যানের ব্যাপারটা বলছি, আর জয়েসের ওই সময়কার লেকচারগুলো দেখছিলাম আমি, ডেভিড জয়েসের। রাইট। সো ফার্স্ট অফ অল ফাইনম্যান তো হচ্ছে এক্সেলেন্ট কমিউনিকেটর, রাইট, খুবই ভালো কমিউনিকেটর। সো কাজেই ওর পেপারগুলো মানে যদিও মানে মানুষ চিন্তা করতে চায় নোবেল লরিয়েট মানুষ, তার পেপার পড়ে বুঝতে কিছু না, অ্যাকচুয়ালি খুবই রিডেবল, সে খুব ভালো কমিউনিকেট করতে পারে আইডিয়াটা। সো যদি তোমাদের টেস্টে অ্যালাউ করে, আমি তোমাদেরকে বলবো যে আরেকটু পিছনের পেপার থেকে শুরু করতে। তো তোমরা যদি গুগল করো দেয়ার ইজ প্লেন্টি অফ রুম এট দ্য বটম, তাহলে ওই টাইটেলের একটা ফাইনম্যানের পেপার আসবে। ওই পেপার থেকে কোয়ান্টাম কম্পিউটিং এর জন্ম হয় না, বাট ওই পেপার থেকে ন্যানো টেকনোলজির জন্ম হয়েছে। তো দিস ইজ ইন্টারেস্টিং যে একটা লোক যে সায়েন্স স্ল্যাশ ইঞ্জিনিয়ারিং এর দুইটা মেজর শাখার জন্ম দিয়েছে, হচ্ছে আরো অনেক শাখা, নট দুইটা অ্যাকচুয়ালি, আরো অনেক কিছু। সে হচ্ছে রিচার্ড ফাইনম্যান। এবং আমরা যখন বলি কোয়ান্টাম কম্পিউটার জন্ম দিয়েছে, আমরা বেসিক্যালি দুইটা পেপারের কথা বলি, রাইট? একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল কম্পিউটার, আর আরেকটা হচ্ছে একটা নাম আমি ভুলে গেছি, বাট আই ক্যান ফাইন্ড ইট আউট ফর ইউ। সিমুলেশন টাইপস। ইয়েস, সিমুলেটিং ফিজিক্স উইথ কম্পিউটার অর সামথিং। সো এই দুইটা পেপারে 80-এর দশকে লেখা, ঠিক আছে? তো 80-এর দশকে এই দুইটা পেপার লিখেছিল, এবং এই দুটো দিয়ে কোয়ান্টাম কম্পিউটিং শুরু। তবে মধ্যসাটে সে আরেকটা পেপার লিখেছিল, দেয়ার ইজ প্ল্যান্টি অফ রুম এট দ্য বটম। ইন এ সেন্স এই দুইটা অ্যাকচুয়ালি রিলেটেড আর রিলেটেড না। রিলেটেড এই অর্থে যে কোয়ান্টাম কম্পিউটিং ইটসেলফ খুবই স্মল পার্টিকেল নিয়ে কাজ করে, রাইট, হার্ডওয়্যারের পয়েন্ট অফ ভিউ থেকে। ওই পেপারটা হচ্ছে ইটস অ্যাবাউট মিনিয়েচারাইজেশন অফ টেকনোলজিস, ঠিক আছে? এবং ওখানে কিছু সে টাকাও পুরস্কার ঘোষণা করেছিল ইত্যাদি। সো আমার কাছে সবসময় মনে হয়েছে যে এগুলো আসলে তুমি এখান থেকে বুঝতে পারো যেগুলো আসলে সব একটা আন্ডারলাইন থিম আছে, সেটা হচ্ছে কত স্মল স্কেলে জিনিসপত্র ইঞ্জিনিয়ারিং করা যায়, এবং যখন তুমি ইঞ্জিনিয়ারিং করবা তখন কখন গিয়ে সেটা কোয়ান্টাম মেকানিক্সের প্রিন্সিপাল অ্যাডাপ্ট করা শুরু করে, ক্লাসিক্যাল নিউটনিয়ান ডায়নামিক্স ফলো না করে। সো আই উড এনকারেজ ইউ টু রিড অল অফ দেম। 3টা পেপার, বেশি না। আমি জাস্ট একটা ইনফরমেশন দিই, এই যে প্লেন্টি অফ রুম যেটা যে ব্যাপারটার নাম বললেন, এইটার নাম আমি প্রথম শুনছি জাফর ইকবাল স্যারের খুব সম্ভবত একটুখানি বিজ্ঞান বই ন্যানো টেকনোলজি নিয়ে একটা পার্ট ছিল, ওইখানে স্যার ওই ব্যাপারটার কথা বলছিলেন, ফাইনম্যানের কথা বলছিলেন। That's amazing. স্যার তখন আমি ক্লাস 8 এ বা 9 এ পড়ি আর কি। Oh, that's amazing. স্যার তো ওনার কলিগ ছিল। Excuse me. Anyway, so সো এখানে বেসিক্যালি আমি কোয়ান্টাম কম্পিউটিং এর কিছু কনসেপ্ট মেনশন করেছি, এবং 4টা ছবি দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা প্রবলেম এগুলোর সাথে ফ্যামিলিয়ার, রাইট? আইবিএম, গুগল, রিগেট এরা হচ্ছে সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটার বানায়, আর হচ্ছে আইএনকিউ বানায় হচ্ছে ট্র্যাপড এন্ড কোয়ান্টাম কম্পিউটার। তো এখানে তোমরা যে ছবিটা দেখছো আইএনকিউ, সেটা হচ্ছে বেসিক্যালি একটা ট্র্যাপ যেটা রাফলি 10 মিলিমিটার লম্বা, সেটার ছবি। এটা বানিয়েছিল স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাব, এবং এটার উপরে যে চেইন দেখছো ওইটা অ্যাকচুয়ালি আরেকটা ছবি সুপার ইম্পোজ করে এটার উপরে বসানো হয়েছে ফটোশপ দিয়ে। ওগুলো হচ্ছে সব ইটারবিয়াম আয়ন। ইটারবিয়াম আয়নে তুমি যখন লেজার মারবা তখন তোমার এটা গ্লো করবে। গ্লো করলে সেটা তুমি ক্যামেরায় ধরতে পারবা, সেই ক্যামেরায় ধরা ছবিটা, চেইনটা আমরা এখানে দেখিয়েছি, ঠিক আছে? তোমরা কি একটা জিনিস খেয়াল করছো যে এই এই যে একটা আমরা যদি চেইন বলি, মাঝখানের আয়নগুলো খুব কাছাকাছি, কিন্তু দুই মাথার আয়নগুলো একটু গ্যাপ বেশি, রাইট, ফাঁকা ফাঁকা। এটা কি তোমরা খেয়াল করছো? এটা কি বোঝা যাচ্ছে তোমাদের ওখান থেকে? আচ্ছা ভাই, ব্যাপারটা হইলো আমার স্ক্রিনে অলরেডি এখনো একদম শুরুর পেজটাই এখনো আছে আর কি, যে নয়েজি ইন্টারমিডিয়েট মানে চেঞ্জ হয় না এটা এখন। সরি, let me figure it out কিভাবে এটা করতে হয়।
ওকে, আচ্ছা এখন আসছে জি। আচ্ছা আচ্ছা। সো আমি সরি, আই হ্যাভ নো আইডিয়া আমি কি করছি, বাট লেটস সি। আমি যদি এটাকে হাইলাইট করে একটু বড় করি, তোমরা কি এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ, দুই মাথায় একটু গ্যাপ বেশি, দুই মাঝখানে মাথায় একটু খুবই গ্যাপ। একদম সেন্টার্ড হয়ে আছে। ওকে, খুব কুইকলি দেখি বলো এটা কি কেন হচ্ছে। কুলম ইলেকট্রিক রিপালশন, ফিল্ড রাইট? চলে যাচ্ছে, ইলেকট্রিক হ্যাঁ, ফিল্ড চলে যাচ্ছে। এক্স্যাক্টলি, কুলম রিপালশন, রাইট? আমরা যে কুলম্বের সূত্র পড়েছি, আম, তুমি তুমি তো পড়েছো দুইটা আধানের ক্ষেত্রে, রাইট? তুমি যখন অনেকগুলো আধানকে একসাথে একটা লাইনে সাজাবা, তখন প্রত্যেককে কুলম্বের সূত্র অনুযায়ী বিকর্ষণ শুরু করবে, রাইট? এক্স্যাক্টলি। তখন যেগুলো বাইরের গুলা, ওগুলোকে তো তাদের অন্য সাইডে কেউ ঠেলা দিচ্ছে না, কাজে ওগুলো একটু বেশি গ্যাপে চলে যেতে পারে বাইরে। কিন্তু মাঝখানের গুলো, সবচেয়ে মাঝখানে যে দুইটা চিন্তা করো, ওরা একটা একটাকে বিকর্ষণ করছে, কিন্তু দুইটারই নাকচ দুইটারই দুই লাল হয়ে পাশের গুলো গেছে। কিন্তু ওদেরকে আবার ভিতরের দিকে ঠেলা দিচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই কারণে মাঝখানে গুলো অনেক ঘন ঘন, আর একদম দুই মাথাগুলো হচ্ছে অনেক গ্যাপ দিয়ে। ফ্রম এ কোয়ান্টাম কম্পিউটার ডিজাইন পার্সপেক্টিভ এটা কিন্তু একটা নাইটমেয়ার। কেন নাইটমেয়ার? তুমি এগুলোকে কিভাবে প্রোগ্রামিং করো? তুমি প্রত্যেকটাকে লেজার দিয়ে শাইন করো, রাইট? এবং ধরো তুমি একটা লজিক গেট বানাতে চাচ্ছ, তুমি একটা পার্টিকুলার লেজারের ফেজ অ্যাঙ্গেলে ওইটা এনকোড করবা, সেটা তুমি মারবা। এভাবে তো কোয়ান্টাম অ্যালগোরিদম গুলো ইমপ্লিমেন্ট করা হয়। এখন তোমার যদি প্রত্যেকটা আয়নের একটা থেকে ধরো তুমি একটা লেজার দিয়ে তুমি আহ, ধরো তুমি একটা লেজার ধরো তোমার একটা মোটরের উপর বসানো, মোটরটা ডানে বামে ঘুরে, এবং তুমি যখন যেটাতে দরকার সেটাতে তুমি লেজার বিমটা শাইন করতেছো। হ্যাঁ, এখন প্রত্যেকটা আয়নের স্পেসিং যদি সমান না হয়, তাহলে তোমার মোটর কোন লজিকে ঘুরবে সেই লজিকটা কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যাবে। কারণ প্রত্যেকবার এরকম না যে আমি 1 ডিগ্রি ঘুরলে আরেকটা আয়ন ওখানে পাবো, লেজার মারার জন্য, এটা গ্যারান্টি না, রাইট? এটা কি ক্লিয়ার? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আমার একটা হ্যাঁ ইউনিফর্ম লাগবে যেটা আমি ইনপুট দিলে ও ডিটেক্ট করতে পারবে, কিন্তু এটা তো হচ্ছে না এটা দূরে হচ্ছে না। গেলে। সো ইটস এ ম্যাজিক। মানে প্রেডিক্টেবল ইফ ইউ আন্ডারস্ট্যান্ড যে 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 স্পেসিং, সে স্পেসিং এর আন্ডারলাইং ফিজিক্সটা কি এবং ম্যাথমেটিক্সটা কি, এটা যদি তুমি জানো তাহলে প্রেডিক্টেবল। কিন্তু ইটস মোর কমপ্লেক্স দেন অ্যান ইকুয়ালি স্পেসড চেইন। এটা তো, এটুকু তো আমরা একমত, রাইট? হ্যাঁ ওকে, হ্যাঁ। সো 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 দিস ইজ আ নাইটমেয়ার ফর দ্য ডিভাইস বিল্ডার, এবং তারা এগুলো পিছনে অনেক সময় খরচ করে। আরেকটা সমস্যা আছে, মোটর দিয়ে যে তুমি লেজারটা ঘোরাচ্ছ বা অ্যাঙ্গেলটা ঘোরাচ্ছ, সার্ভো মোটর আর কি, এটা যখন ডানে বা বাঁয়ে ঘুরো, যখন থামে ওখানে কিন্তু একটা জার্কিং এফেক্ট হয়। ধরো আমাদের সময় আমরা যখন সার্কিট অ্যানালিসিস পড়েছিলাম সেকেন্ড ইয়ারে, তখন আমাদেরকে সার্কিট পড়তে হচ্ছে, এটা সুইচে চাপ দিলে যখন সুইচ শেক করে, ওই রেজোলিউশন কমানোর জন্য কিছু সার্কিটরি আছে। এটার সাথে তো আই গেস তোমরা ফ্যামিলিয়ার, রাইট? হ্যাঁ, নরমালি একটা স্প্রিং দেয়, যেমন ইন্ডাকশন বা হাবিজাবি জিনিসপত্র কমানোর জন্য এরকম। হ্যাঁ, আমি আমি ওভাবে শিওর ইনফ্যাক্ট নাসিফ আরো করেছি। এক্সপার্ট এগুলো আমাদের চাইতে এগুলো নিয়ে। সো এখানেও কিন্তু সেম সিচুয়েশন হবে, এবং তোমার কোয়ান্টাম কম্পিউটার যখন তুমি ডিজাইন করো, তোমাকে সবগুলো মাথায় রাখতে হবে। নট অনলি দ্যাট, ধরো ওগুলো তুমি সব ফিগার আউট করলা, এখন যেই রেডিও, যে ইলেকট্রিক্যাল ফিল্ডে তুমি এটাকে ট্র্যাপ করেছো, ওই জায়গায় ওই ইলেকট্রিক ফিল্ডে ফ্লাকচুয়েশন আসতে পারে, রাইট? তোমার মেবি ডিভাইসের যেই অসিলেটর দিয়ে তুমি ফিল্ডটা তৈরি করছো এবং রোটেট করছো, সেখানে ফ্লাকচুয়েশন থাকতে পারে। তখন কিন্তু স্পেসিং গুলো আবার চেঞ্জ হয়ে যাবে, ওগুলো তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ মাঝখানে তুমি সেটাও করলা, যে রুমে তুমি এই সবগুলো সেট আপ রেখেছো, ওই রুমের হিউমিডিটি চেঞ্জ হলো। হিউমিডিটি চেঞ্জ হলে কি হবে? লেজার ফাইবার থেকে বের হয়ে যখন এখানে আয়নে হিট করার আগে তো একটা ফ্রি স্পেস আছে, ওই ফ্রি স্পেসে জুলিয়াস লেভেল যদি উঠানামা করে, লেজারের প্রতিসরণের কারণে লেজারের মুভমেন্ট উঠানামা করবে, বিমটা যেভাবে যাবে। এবং আমরা কথা বলছি ইন দ্য অর্ডার অফ মাইক্রনস অর ইভেন লেস। সো এগুলো খুবই সেন্সিটিভ জিনিস। এখানে এটাকে খুবই কন্ট্রোলড এনভায়রনমেন্টে বানাতে হয় এই ডিভাইসগুলো। এটা কি কনভিন্স করতে পারছি আমি তোমাদেরকে? হ্যাঁ, মানে আমি যেভাবে বুঝছি, মানে মিডিয়ামটা আমার ইউনিফর্ম একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে থাকতে হবে, না হলে তো হচ্ছে যেটা বললেন আপস এন্ড ডাউন হয়ে আমার পার্টিকুলার আয়নটাকে টার্গেট করবে না। রাইট রাইট। আমি ভাবলাম যে একটু করে এটা একটু ডিটেলস কভার করি, কারণ আমরা এখানে, যেহেতু আমি এখন আইবিএম এ আছি, কথায় কথায় খালি আইবিএম এর ডিভাইস চলে আসে, কিন্তু এই গ্রুপটা তো আইবিএম এর কিছু না, এটা তো সবারই সবকিছু জানা উচিত। এখানে আমি ভাবলাম এটা একটু কথা বলি।
ঠিক আছে, আই গেস দ্যাটস ওকে। হ্যাঁ, এই কোম্পানিগুলোর হার্ডওয়্যার নিয়ে মানে জানতে ভালোই লাগে আসলে। তো আর কি কোনো মানে নেক্সট পেজে যাওয়ার আগে তোমার এই পেজের লেখা বা ছবিগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে? আমার দিক থেকে নেই। আমারও নাই ভাই। ওকে, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা অলরেডি কভার করেছি, বা জাস্ট অ্যান আইডিয়া যে কোয়ান্টাম কম্পিউটিং কিন্তু এটা কিন্তু কোনো সিলভার বুলেট না। ব্যাপারটা কিন্তু এরকম না যে তুমি কোয়ান্টাম কম্পিউটার দিয়ে সব কম্পিউটেশনালি হার্ড প্রবলেম সলভ করে ফেলবো বা সব এনপি কমপ্লিট প্রবলেম সলভ করে ফেলবা, ঠিক আছে? সো আগে আমাদের এক্সপেকটেশন ঠিক রাখতে হবে। সেকেন্ড হচ্ছে, এটা রেগুলার কম্পিউটার আর্কিটেকচারে ম্যাচ করে না। তোমরা অনেকেই হয়তো কম্পিউটার আর্কিটেকচার পড়েছো ভন নয়ম্যান আর্কিটেকচার, অথবা অনেকে আরেকটা বিকল্প পড়ে হার্ভার্ড আর্কিটেকচার, বাট কোয়ান্টাম কম্পিউটার ইজ নাথিং লাইক দ্যাট। ভন নয়ম্যান আর্কিটেকচারে তোমার একটা সিপিইউ থাকে, মেমোরি থাকে, আইও ডিভাইস থাকে, এগুলো একটা একটার সাথে বাস দ্বারা কানেক্টেড থাকে। সিপিইউ কন্ট্রোল করে কখন ডেটা আইও ডিভাইস থেকে সিপিইউতে আসবে, মেমোরি থেকে সিপিইউতে আসবে, অথবা আইও ডিভাইস থেকে ডাইরেক্ট মেমোরিতে যাবে, রাইট? এটা হচ্ছে ভন নয়ম্যান আর্কিটেকচার। কোয়ান্টাম কম্পিউটিং কিন্তু ওরকম কিছু নাই। সো তার মানে কি, এবং ভন নয়ম্যান আর্কিটেকচার ওরকম বলে কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডিজাইন ওরকম, রাইট? ওটা ভন নয়ম্যান আর্কিটেকচার মাথায় রেখে করা হয়েছে। সো তার মানে কি, যেই কম্পিউটার ভন নয়ম্যান আর্কিটেকচার ফলো করে না, সেটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন এক্সপিরিয়েন্সও ডিফারেন্ট হবে। আমি জাস্ট ওখানে ওদের লোকজন যারা একদমই নতুন ছিল কোয়ান্টাম কম্পিউটিং এ, তাদেরকে একটু দ্য রাইট ওয়ে অফ থিঙ্কিংটা আমি দেখাচ্ছিলাম আর কি। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন আছে এই ব্যাপারে? না, ইন্টারেস্টিং ছিল কথাগুলো। ওকে, বাকিগুলো তোমরা অলরেডি জানো, যে ম্যাথমেটিক্সটা হচ্ছে হিলবার্ট স্পেস বেসড, অপারেশনগুলো হচ্ছে কমপ্লেক্স ইউনিটারি ম্যাট্রিক্স ইত্যাদি ইত্যাদি। ওকে, এটার সাথে কি তোমরা ফ্যামিলিয়ার? এটাই তো গ্রুবারটা। এক্স্যাক্টলি। সো আমি বেসিক্যালি আমি যাদেরকে লেকচার দিচ্ছিলাম সেখানে 50% ছিল ফিজিক্স, ছিল 50% হচ্ছে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এরকম লোক। তো আমি ওদেরকে দেখাচ্ছিলাম যে, তো ফিজিসিস্টরা নর্মালি অ্যালগোরিদমের ব্যাপারগুলো কম জানে, আবার কম্পিউটার সায়েন্স সায়েন্সের লোকজন ওরা কোয়ান্টাম পয়েন্টের ব্যাপারটা কম জানে। তো আমি ওদেরকে দেখাচ্ছিলাম যে কানেকশনটা কি, যে সাধারণত কম্পিউটার সায়েন্সের লোকজন অ্যালগোরিদম বললে এই জিনিসটা বুঝে, বাম পাশের ছবিটা স্টেপ বাই স্টেপ লেখা থাকে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টের মতো। হ্যাঁ, কিন্তু আমরা কোয়ান্টাম অ্যালগোরিদম ডিজাইন করি মোর লাইক গ্রাফিক্যালি, কারণ এখনো অ্যালগোরিদম অনেক সিম্পলিফাইড, কাজে এটা কাগজে A4 কাগজে এটা যায়। সো সো আমি ওদেরকে দেখাচ্ছিলাম যে বাম পাশে সবুজ মানে হচ্ছে ইনপুট তৈরি করা হচ্ছে, ডান পাশের ট্র্যাডিশনাল কোয়ান্টাম অ্যালগোরিদম ডিজাইনে এটা হচ্ছে সবুজ অংশ, এটা বাম পাশে যে গোলাপি মাঝখানে এখানে যে কি লজিকটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে ডান পাশের গোলাপিটা, বাম পাশে যেটা বেগুনি সেখানে হচ্ছে আউটপুট নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ডান পাশে আউটপুটটা। আমি মানে ওদেরকে ভিজুয়ালি কানেকশনটা দেখাচ্ছি আর কি। ঠিক আছে, ওকে, কোনো কোয়েশ্চেন এই ব্যাপারে? ও এগুলো তোমরা জানো, আমি জাস্ট ওদেরকে কি বলছি সেটা কভার করলো। ওকে, গুড। তোমার কি এই এই প্লটটার সাথে ফ্যামিলিয়ার? দেখছি বাট বুঝি না এটা যে কি বলতে চায়। কমপ্লেক্স থিওরিতে Okay. প্রচুর দেখি। Okay, okay, good. So basically, theoretical computer science, theoretical computer science এর যারা কাজ করে, ক্যারিয়ার করে, তাদের জীবনের লক্ষ্য কি? তাদের জীবনের লক্ষ্য হচ্ছে এইটা বোঝার চেষ্টা করা যে যে কোনো একটা সেট অফ প্রবলেম, লেটস সে যোগ অঙ্ক, এটা হচ্ছে সেট অফ প্রবলেম, সম্ভাব্য সকল যোগ অঙ্ক। এটা কি সোজা না কঠিন সমস্যা, এটা বোঝা। সোজা বা কঠিনের ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে তুমি রিজনেবল অ্যামাউন্ট অফ কম্পিউটিং রিসোর্স ব্যবহার করে তুমি বোঝার চেষ্টা করছো যে এইটা তুমি রিজনেবল টাইমে শেষ হবে কিনা। ঠিক আছে, সো সেটার বেসিসে তারা বিভিন্ন প্রবলেমকে অনেক ক্লাসে ভাগ করে। পি মানে হচ্ছে বেসিক্যালি, আমি যদি ইনফর্মালি বলতে চাই, একটা টিউরিং মেশিন পলিনোমিয়াল টাইমে যদি ওই সেটের সবগুলো প্রবলেম সলভ করতে পারে, আমরা ওই সেটটাকে বলি পি এর অংশ। ঠিক আছে, এনপি, আমি বিকিউপি পরে যাচ্ছি। এনপি কি? এনপি হচ্ছে পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারবে যদি সেই টিউরিং মেশিনটা নন ডিটারমিনিস্টিক, অর্থাৎ ওটার ভিতরে কয়েন টস করার একটা ব্যবস্থা থাকে, এবং সলিউশনটা যদি তোমার পলিনোমিয়াল টাইমে ভেরিফাই করা যায়, তাহলে এটা হচ্ছে এনপি।
এনপি কমপ্লিট প্রবলেম হচ্ছে যেগুলো বেসিক্যালি কঠিন সমস্যা। পিএস স্পেস প্রবলেম কি? যেগুলো পলিনোমিয়াল স্পেসে মানে মেমোরির রিকোয়ারমেন্টে সলভ করা যায়। ঠিক আছে, তো পি পি হচ্ছে সবচেয়ে সহজ সমস্যাগুলো, এনপি হচ্ছে তার চাইতে একটু কঠিন সমস্যা, পি এনপির সাবসেট, এনপি কমপ্লিট হচ্ছে এনপির সাবসেট, মানে এনপির সবচাইতে কঠিন সমস্যাগুলো হচ্ছে এনপি কমপ্লিট প্রবলেম এনপির মধ্যে আবার। হ্যাঁ, আর পি স্পেস হচ্ছে তার চেয়েও কঠিন সমস্যা একটা সুপারসেট। ঠিক আছে, তো আমি নর্মালি যখন কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কোথাও লেকচার দিই, আমি বেসিক্যালি চেষ্টা করি ওদেরকে, স্পেশালি অডিয়েন্স যদি হয় ক্লাসিক্যাল কম্পিউটার সায়েন্সের, আমি চেষ্টা করি অলরেডি ওরা যা জানে সেটার উপর ভিত্তি করে আমি নতুন তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। তো এখানে দুইটা ফ্যামিলি অফ প্রবলেম আছে যেগুলো কালারফুল, লাল আর সবুজ, আর বাকিগুলো হচ্ছে গ্রে। যেগুলো গ্রে এগুলো ক্লাসিক্যাল কম্পিউটার সায়েন্টিস্টরা অলরেডি জানে। আমি ওদেরকে যেটা বলি সেটা হচ্ছে কোয়ান্টাম অ্যালগরিদম, বেসিক্যালি আমি ওদেরকে বলতে চাচ্ছি কোয়ান্টাম কম্পিউটিং খুবই ইন্টারেস্টিং ব্যাপার, ইভেন তোমাদের জন্য ইন্টারেস্টিং, তোমরা তো কমপ্লেক্সিটি নিয়ে ভাবো। আমরা অ্যাকচুয়ালি আমাদের ফিল্ড থেকে তোমাদের জন্য দুইটা কমপ্লেক্সিটি ক্লাস উপহার দিয়েছি, একটা হচ্ছে কিউএমএ আর একটা হচ্ছে বিকিউপি। বিকিউপি হচ্ছে সোজা, কিউএমএ হচ্ছে কঠিন। এটুকু কি তোমরা, আমি কমিউনিকেট মানে কনভিন্স করতে মানে মানে তোমরা কি, তোমাদের কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত? না ভাই, বুঝতে পারতেছি কি। তো প্রত্যেকটা কেসের আমি একটা করে এক্সাম্পল দিয়েছি যাতে আহ, মানে তারা অ্যাটলিস্ট কুইকলি বুঝে ফেলতে পারে যে আসলে আমি যখন একটা গ্রুপ অফ প্রবলেম বলছি কোন প্রবলেমের কথা বলছি। যেমন ধরো প্রাইমালিটি চেকিং, মানে একটা সংখ্যা প্রাইম নাম্বার কিনা বা মৌলিক সংখ্যা কিনা, এটা কিন্তু খুবই সহজ সমস্যা, বা 2002 এর আগে কিন্তু এটা সহজ ছিল না। আমার এখনো মনে আছে, আমি শাহজালাল ভার্সিটি 300 বিল্ডিং এর 316 নম্বর রুমে ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে আমি গুগল করলাম, গুগল করে একটা ওয়েবসাইটে আমি তখন রেগুলার যেতাম, ওখানে ওই দিন গেলাম, ওই দিন গিয়ে লেখি নতুন ব্রেকিং নিউজ, প্রাইম সালিন পি। কি হলো, ওই আই থিঙ্ক কানপুর, আইআইটি কানপুরের 3জন সায়েন্টিস্ট ওই দিনই প্রমাণ করেছে যে প্রাইমারি চেকিং হচ্ছে ইনপি, তার আগ পর্যন্ত আমরা কেউ জানতাম না। সো এটা একটা সহজ সমস্যার উদাহরণ। আরেকটা সহজ সমস্যার উদাহরণ কি, যোগ এবং গুণ, এগুলো কিন্তু পি। তারপর ধরো ট্রাভেলিং সেলস পার্সন, যেটা কিনা সাজ্জাদ একটু আগে বললো, এটা কিন্তু এনপি কমপ্লিট, এটা ইটস আ হার্ড প্রবলেম। গ্রাফ আইসোমরফিজম, ইন্টিজার ফ্যাক্টরিং, এই দুটা কিন্তু সবচাইতে কঠিন সমস্যা না, আবার এগুলো সোজা সমস্যা এরকম কোনো প্রমাণও নাই। যে কারণে তোমরা দেখো গ্রাফ আইসোমরফিজমটা দেখো তোমার এনপি কমপ্লিটের বাইরে, আবার পি এরও বাইরে, রাইট? হ্যাঁ ইন্টিজার ফ্যাক্টরিংও কিন্তু এনপি কমপ্লিটের বাইরে, আবার পি এরও বাইরে, রাইট? হ্যাঁ হ্যাঁ, কিন্তু গ্রাফ আইসোমরফিজমের সাথে ইন্টিজার ফ্যাক্টরিং একটা ডিফারেন্স আছে। ইন্টিজার ফ্যাক্টরিং কিন্তু বিকিউপির মধ্যে, অর্থাৎ সোজা কোয়ান্টাম সমস্যার মধ্যে। কারণ কি, সোর্স অ্যালগরিদম, রাইট? সোর্স অ্যালগরিদম দিয়ে আচ্ছা ইন্টিজার হ্যাঁ ফ্যাক্টরিং হ্যাঁ সহজে সলভ করা যায়। আর গ্রাফ আইসোমরফিজম অ্যাকচুয়ালি ওইটা ছিল আমার পিএইচডির বিষয়। গ্রাফ আইসোমরফিজমের সবচেয়ে কঠিন কোয়ান্টাম সমস্যা না, কিন্তু এখন পর্যন্ত এটাকে সলভ করার জন্য খুব ভালো কোনো হিডেন সাবগ্রুপ কোয়ান্টাম অ্যালগরিদম নাই। সো দ্যাটস অ্যান ইন্টারেস্টিং সিচুয়েশন। ঠিক আছে, আমার পিএইচডি হচ্ছে এটার উপরে, কোয়ান্টাম অ্যালগরিদম ফর গ্রাফ আইসোমরফিজম। আচ্ছা, ফাইন্ডিং মানে যে কোনো একটা কোয়ান্টাম সিস্টেমের গ্রাউন্ড স্টেট বের করা, এটা কিন্তু কঠিন সমস্যা, যে কারণে এটা বিকিউপিতে পড়ে না, এটা মানে কঠিন কোয়ান্টাম সমস্যা, যে কারণে এটা বিকিউপিতে পড়ে না, এটা হচ্ছে কিউএমএ তে পড়েছে। ঠিক আছে, ডাজ ইট মেক সেন্স কি? ও ও আচ্ছা, আহ, সরি, আমি আমি তোমার আমার হ্যাঁ বলো, তোমার আগে আহ, তুমি বলো। ভাই প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে এই হ্যামিল্টনিয়ানের কোন একটা স্টেটের মানে একটা কিছু গ্রাউন্ড স্টেট বের করাটা কেন কঠিন? আমি তো জিরো করলেই এটা গ্রাউন্ড হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে হ্যাঁ, আমার কিন্তু তুমি সাপোজ আমি তোমাকে একটা কোয়ান্টাম সিস্টেম দিলাম, সো বেসিক্যালি এখানে বলতে চাচ্ছে যেটা সেটা হচ্ছে লোয়েস্ট আইগেন ভ্যালু এবং লোয়েস্ট আইগেন ভেক্টরটা বের করা, সরি লোয়েস্ট আইগেন ভ্যালু এবং তার করেসপন্ডিং আইগেন ভেক্টর বের করা। সো তোমাকে আমি ধরো একটা হ্যামিল্টনিয়ান দিলাম, তুমি এটা কিভাবে বের করবা বলো আমাকে, মানে লোয়েস্ট আইগেন ভ্যালু মানে হুম, আহ, আচ্ছা, কেউ কি আমাদের এখানে এরকম ঢুকতে চাচ্ছে বা এরকম কিছু আছে? আমি একটু দেখি, অ্যাডমিট। হ্যালো ইসমাম।
ঘুমাচ্ছিল, Oh, ঘুম it's থেকে okay. উঠে আসছে। No worries. হ্যালো, সরি আমি ঘুমায় গেছিলাম, মানে আমি হলো যে আমরা আগে থেকেই জানতাম, তাই আমরা রেকর্ডের ব্যবস্থা করেছি। I'm just joking. সরি Uh, সরি no worries, don't worry. No big deal. So, হ্যাঁ, তো সাজ্জাদ। ওইটার মানে আমি হলে কি করতাম, আমার মাথায় প্রথমে যেটা আসতেছে হ্যামিল্টনিয়ান তো একটা ম্যাট্রিক্স। আমি ক্লাসিক্যালি লিনিয়ার অ্যালজেব্রা যেরকম ম্যাট্রিক্স পড়া শুরু করছি, ওটা ম্যাট্রিক্স ভ্যালু, আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর বের করে দেখতাম কোনটার ভ্যালু কম। আমি এই কাজটা করতাম, আমার মাথায় এটা আসতেছে। শিওর, কোনো সমস্যা নেই। এখন লেটস সে আমি তোমাকে যে কোয়ান্টাম সিস্টেম দিলাম ওটাতে টোটাল নাম্বার অফ পার্টিকেল হচ্ছে n, তাহলে তোমার ম্যাট্রিক্সের ডাইমেনশন কি হবে? n বাই n হবে না, 2 to the n by 2 to the n. হ্যাঁ, 2 to the n বাই, হ্যাঁ এটা তো অলরেডি নাও ইউ হ্যাভ এন এক্সপোনেনশিয়াল প্রবলেম। তোমার কোনো ক্লাসিক্যাল অ্যালগরিদম নাই যেটা দিয়ে তুমি পলিনোমিয়াল টাইমে বা পলিনোমিয়াল স্পেসে এটাকে সলভ করতে পারবা। আচ্ছা, এখন বুঝছি, কারণ কমপ্লেক্সিটি থিওরির কাজটাই হচ্ছে আমার পলিনোমিয়াল এক্সিস্টিং যেগুলো আছে এগুলো দিয়ে আমি পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারতেছি নাকি। এক্স্যাক্টলি। সো এই ব্যাপারটা হচ্ছে সো আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে আমি যখন গ্রে গুলোর মধ্যে এই কালারফুল দুটা বসাই, তখন যাদের ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্সে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, তারা তখন বুঝে ও আমরা তো এগুলো জানি, তাহলে এগুলোর কনটেক্সটে কোয়ান্টাম প্রবলেম গুলো আসলে কোথায় বসে, মানে কোনটা কত কঠিন কোনটা কত সহজ এগুলো। সো এটা হচ্ছে আমরা সেই গ্রাফিক্সটা আমি ইউজ করি আর কি। ঠিক আছে। সো আমার মনে হয় আমি ডেফিনেটলি শেষ করার ধারে কাছে জানি, কিন্তু আমরা যে আলোচনা করেছি আমার কাছে মনে হচ্ছে খুবই আমাদের সবার জন্য খুবই ইউজফুল, মানে অনেক ইন্টারেস্টিং কনসেপ্ট আমরা এখানে আলাপ করেছি। সো আই থিঙ্ক দ্যাটস এ নাইস পয়েন্ট টু স্টপ। বিশেষ করে কারণ আমরা নেক্সট লেভেলে যেটা যাচ্ছি এটা হচ্ছে হিস্ট্রি অফ কোয়ান্টাম অ্যালগরিদম। এটা আমরা নেক্সট দিন কভার করতে পারি, অথবা তোমাদের যদি অন্য কোনো কিছু কভার করতে এটা অন্য একদিন করতে পারি। আমি অ্যাংশাস না যে আজকে কথা বলতে হবে। So just to summarize, ধাপে ধাপেও শেষ করতে পারি। Right. Just to summarize, আমরা আজকে প্রথম 40 মিনিট হচ্ছে চ্যালেঞ্জের থার্ড প্রবলেমটা নিয়ে কথা বলেছি। সেই 40 মিনিট আবার কিছু সময় আমি জ্ঞান করেছি কেন কিউরেম নিয়ে ওরা দিচ্ছে, কারণ এটা নিয়ার টার্মে অতটা কাজে লাগে না। বাট জ্ঞান করার পরে আরো হাফ এন আওয়ার আমি চিন্তা করার সময় পেয়েছি। তো আমি নিজে আসলে জানি না হোয়াট ইজ দ্য রাইট ওয়ে টু টিচ কোয়ান্টাম কম্পিউটিং, বাট এখন মনে হচ্ছে মেবি আমি আসলে বায়াসড এই অর্থে যে আমি যেহেতু মোর রিসার্চ লেস টিচিং, আমি যে প্রবলেমগুলো নিয়ে বেশি ব্যস্ত ওগুলো বেশি ঢুকাতে চাই, কিন্তু টিচিং এর জন্য তোমার এমন একটা প্রবলেম দেখা যেটা সলভেবল। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ মেবি দ্যাটস দ্য রাইট ওয়ে টু think about teaching quantum computing. So I have to think about it. আচ্ছা, আমরা ওগুলো নিয়ে কথা বলেছি। তারপর আমরা গ্রোভার অ্যালগরিদমটা ব্যবহার করে কিভাবে ওই পাজলটা সলভ করা যায়, সাজ্জাদ যেটা বলেছে সেটা আমরা একটু কভার করেছি। আমরা এখন পর্যন্ত সাজ্জাদের সাথে আমি আর নাসিব কথা বলে আমাদের মনে হয়েছে যে বাগটা আছে সেই বাগটা হচ্ছে ওরাকলে, নট ইন দ্য ইনপুট অর নট ইন দ্য আউটপুট মেজারমেন্ট। সো এটা একটু দেখতে পারো সাজ্জাদ। তারপর আমরা আমি বেসিক্যালি ফর্মের জন্য সামারি দিচ্ছি, বাট মেবি এটা আমাদের সবসময় করা উচিত। তারপর আমরা সুইচ করেছি হচ্ছে আজকে যেটা আমি প্রেজেন্ট করেছি, এটা হচ্ছে বেসিক্যালি জানুয়ারিতে আমি একটা টক দিয়েছিলাম টেনেসি নক্সভিলে। সেটার টকের প্রথম দিকের একদম শুরুর দিকের একটা অংশ, দুইটা মেইন টপিক আমরা কভার করেছি আজকে। সেটা হচ্ছে প্রথমত ট্র্যাপড অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটিং এর কিছু চ্যালেঞ্জ। সেই প্রসঙ্গটা এসেছে যখন আমি এই স্লাইডটা কভার করেছি। এই স্লাইডের সবচেয়ে উপরে বাম দিকে যে ছবি সেটা নিয়ে আমরা কথা বলেছি কিছু। তারপর আমরা চলে গেছি হচ্ছে এই মানে ডিটেল আলোচনা করেছি এই গ্রাফিক্সে এসে, যেখানে আমরা বেসিক্যালি বিভিন্ন কমপ্লেক্সিটি ক্লাস নিয়ে একটু কথা বলেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের সামারি। আমার সাইড থেকে আর কিছু অ্যাড করা নেই, বাট তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারণ আমরা এর মধ্যে তো গত 2 সপ্তাহে ফোরামে অনেক জিনিস নিয়ে কথা হয়েছে, তো ওগুলো নিয়ে কেউ কোনো কমেন্ট করতে চাইলে সেটা করতে পারো। আচ্ছা ভাইয়া, সরি মানে যেহেতু মিস করছি, সো আরেকটা কোশ্চেন কি, জাস্ট টু সামারাইজ, যে যেমন সাজ্জাদ ভাই কি এখনো কি এনে ভার্টেক্স কভার নিয়ে সলভ করার চেষ্টা করতেছো বাই এনি চান্স? আমি ভার্টেক্স কভার মানে ওই অ্যালগোটা ইউজ করার ট্রাই করছি, কিন্তু সবাই দেখলাম পরে ব্রুট ফোর্স ইউজ করে ফেলছে। আসলে ব্রুট ফোর্স ইউজ করে সবাই সলভ করতেছে, কিন্তু আমি দেখলাম ভার্টেক্স কভার আর ব্রুট ফোর্স দুইটা সেম মনে হচ্ছে আমার কাছে।
তো আমি কোনো ফান্ডামেন্টাল ডিফারেন্স পাচ্ছি না। না ওরা তো সবগুলাই ট্রাই করতেছে না ঘুরে ফিরে। হ্যাঁ না আমি তো না, এখন কথা হলো বাকিরা তো আরো বেটার রিপ্রেজেন্টেশন পাইছে, এবং ওই যে এমিলিও সেরিয়ানো, ইফ আই এম প্রোনাউন্সিং রাইট, ও ছেড়েই দিছে। হ্যাঁ না ওর কিন্তু অনেকগুলো পোস্ট মানে স্ল্যাকে দেখলাম, উনি কিন্তু বলছে যে ইটস মাচ মোর অফ আইসিপিসি প্রবলেম দেন এ কোয়ান্টাম অ্যালগোরিদম প্রবলেম, মানে অ্যালগোরিদমটা বের করলো ইজ দ্য রিয়েল ডিল। তো এটা কি নতুন কিছু বের হইছে মানে না না, কেউ নতুন কিছু বের করে নাই, সবাই বিভিন্ন অ্যাপ্রোচ ইউজ করে সলভ করে ট্রাই করে। মানে আজকে মিটিং এ কি মানে আমরা কি মানে উই অ্যালগো নিয়ে আলোচনা করছি, মানে উই অ্যালগো জাস্ট কোয়ান্টাম ইমপ্লিমেন্টেশন, এই তো না আমরা মানে যেটা আলাপ করছি মানে আমি মানে কিভাবে সলভ করা যায় এবং আমার স্টেপটা বলছি আমি কিভাবে চিন্তা করছি আর কি, বাকিরা কিভাবে চিন্তা করছে সেটা বলি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। ওকে, আমি জাস্ট একটু বলি যে হচ্ছে আমরা নেক্সট মিটিং এ তাহলে হয়তো আমি 20 থেকে 25 মিনিট প্রেজেন্টেশন দেব, তারপর ভাই কথা বলতে পারবে এটা নিয়ে আর কি, আর 10 মিনিট, তারপর আবার 20 মিনিট ভাই আজকে প্রেজেন্টেশন। মানে আমার যে কথা বলতে হবে তা কিন্তু না, মানে যেভাবে সবার জন্য সবচেয়ে কাজ হয় আর কি, প্রোডাক্টিভ হয় সবার। আমার মনে হয় রেগুলারিটি থাকা ভালো, না হলে হুট করে গ্যাপ হয়ে গেলে ভুলে যাবো আবার। ওকে ঠিক আছে ঠিক আছে। নাসিফ তোমার কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন ছিল আর কি ভাই, যে প্লিজ বলো। ওই যে পি স্পেসের যে পার্টটা, মানে এই রেড পার্টের বাইরে ওইটা, মানে আমি কোয়ান্টাম নিয়ে তো কিছুদিন ধরে পড়ে আছি, এটা ওকে আজ করার সুযোগ পাই নাই। এই যে রেড পার্টটার বাইরেও যে পার্টটা, তার মানে ওইটা আপাতত আনসলভেবল, বা আমাদের যে কোয়ান্টাম কম্পিউটার ইমপ্লিমেন্ট হইলেও ওই পার্টটা আলটিমেটলি কেউ সলভ করতে পারতেছে না। এইটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডেফিনেটিভ অ্যান্সার নেই, বাট দিস ইজ সামথিং যেটা অনেকে এটা নিয়ে কাজ করছে, যে তোমার ধরো পি স্পেস আর কিউএমএ মানে হচ্ছে কোয়ান্টাম মার্লিন আর্থার প্রবলেম সেট। সো কোয়ান্টাম মার্লিন আর্থার ক্লাস কি পি স্পেসের এক্সাক্ট সাবসেট, নাকি মানে তোমার নাকি ইকুয়াল হতে পারে, এই ব্যাপারটা ইটসেলফ একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সো আমি ডাবল চেক করি রিসেন্ট কোনো কিছু আছে কিনা। হ্যাঁ 2009 সালে দেখানো হয়েছিল যে কিউএমএ হচ্ছে পি স্পেসের মধ্যে, ঠিক আছে, বাট আই ডোন্ট থিঙ্ক এটা এক্সাক্ট সাবসেট এরকম কিছু প্রমাণ করা হয়েছে। আমি ডাবল চেক করব। ওকে ভাই, শিওর। আমরা এটা জানি যে এটা এটার ভিতরে, বাট এটা এক্সাক্ট অ্যাকচুয়ালি লেটস সি হ্যাঁ আমি যতদূর মনে পড়ে ওইটুকু এখনো কেউ। তোমরা কি কমপ্লেক্সিটি জু এর সাথে পরিচিত? আমি না। ওকে, কমপ্লেক্সিটি জু হচ্ছে বেসিক্যালি সম্ভাব্য যত প্রবলেম ক্লাস আছে তাদের সবগুলো কালেকশন, এটা দেখতে পারো। তো ওখানে তোমরা এগুলো নিয়ে সব ডিটেলস পাবা, পি স্পেস কিউএমএ ইত্যাদি ইত্যাদি যা যা আছে আর কি। ওখানে আমি লেটেস্টটা পাবো। সো ওখানে হচ্ছে আমি দেখি কিউএমএ হচ্ছে কিউআইপির সমান, ওকে ফাইন। আর কি তথ্য আছে আমরা দেখি। কিউএমএ হচ্ছে পিপি এর মধ্যে কিনা এখনো শিওর না। ওকে না, ওগুলো আমরা এখনো কেউ জানি না, আমি যতদূর জানি। ওকে, ইয়া দ্যাটস অ্যান আনসলভড প্রবলেম। যদি তুমি এটা সলভ করতে পারো তাহলে তুমি ফেমাস হয়ে যাবা। ঠিক আছে ভাই। Oh yes, এখানে লেখাই আছে, এটা কেন লেখা আছে, it is unknown if any of this inclusion is unconditionally strict. Yep, এটা তোমরা উত্তর বের করতে পারলে ফেমাস হয়ে যাবা। আরো 20 বছর লাগবে। That's an interesting comment. ইন্টারেস্টিং কেন আমি তোমাকে বলি সাজ্জাদ, আমার পিএইচডি কমিটি মেম্বারদের মধ্যে একজন হচ্ছে বিল গাসার্চ। তো এবারটা 2-3 বছর পর পর কমপ্লেক্সিটি সায়েন্টিস্টদের মধ্যে একটা সার্ভে করে, সেটা হচ্ছে পি ইকুয়ালস টু এনপি কিনা। এই তোমরা কি এটার সাথে ফ্যামিলিয়ার, পি ইকুয়ালস টু এনপি? ভাই এটা মনে হয় এই কমপ্লেক্সিটি থিওরির সবচেয়ে মোস্ট ফেমাস ডিবেট। হ্যাঁ মানে সব জায়গায় এইটাই দেখি, মানে ভাই মানে পি ইকুয়ালস এনপি। নাসিফ তুমি কি ফ্যামিলিয়ার এগুলোর সাথে? হ্যাঁ না ভাই, এটা নিয়ে আমি ফ্যামিলিয়ার। ওকে, সো পি হচ্ছে বেসিক্যালি সাদা কথায় পি হচ্ছে সহজ সমস্যাগুলোর ক্লাস, আর এনপি হচ্ছে কঠিন সমস্যাগুলোর ক্লাস, ঠিক আছে। তো
আমরা জানি যে পি হচ্ছে এনপির সাবসেট, কারণ যে কোনো সহজ সমস্যা চাইলে ঘুরে খাওয়া যায়, ওই না গাধা পানি খায় ঘোলা করে খায়, করা যায়। কাজে পি হচ্ছে অলওয়েজ এনপির সাবসেট। কিন্তু প্রশ্ন হচ্ছে পি কি এনপির স্ট্রিক্ট সাবসেট নাকি পি আর এনপি আসলে সমান? তো ধরো কেউ একজন বের করে ফেললো এটা সমান, তাহলে তার ইমপ্লিকেশনটা কি? ইমপ্লিকেশন হচ্ছে যোগ অঙ্ক করা যতটুকু সহজ, শেক্সপিয়ারের সনেট লেখা আসলে ততটুকু সহজ। একটা রোবট চাইলে সেটা পলিনোমিয়াল টাইমে লিখতে পারবে। তার মানে কি, অ্যাজ এ হিউম্যান রেস আমরা যদি মনে করি যে আমাদের একটা স্পেশাল টাইপ হচ্ছে ধরো ক্রিয়েটিভিটি, যেটা কিনা একটা রোবট থেকে আমাকে আলাদা করে, বা একটা যন্ত্র থেকে আমাকে আলাদা করে, বা একটা জড় পদার্থ থেকে আমাকে আলাদা করে, সেটা আসলে ফেক একটা ধারণা। কারণ এমন একটা যন্ত্র বানানো সম্ভব যেটাতে প্রাণ নেই, কিন্তু সেটা যে কোনো বোরিং কাজও করতে পারবে, যে কোনো ক্রিয়েটিভ কাজও করতে পারবে। ঠিক আছে? তো এই প্রশ্নটার উত্তর আমরা এখনো জানি না, কিন্তু তোমরা প্রবাবলি আন্দাজ করতে পারছো। যদি আমরা কখনো এই প্রশ্নটার উত্তর পাই, নিশ্চিত উত্তর পাই, এটা অনেক দার্শনিক প্রভাব পড়বে আমাদের দৈনন্দিন জীবনে। এটা খালি এরকম না যে 200 লোক কমপ্লেক্সিটি থিওরি করে সারা ওয়ার্ল্ডে ওদের উপর পড়বে। এটা সারা ওয়ার্ল্ডে সবার উপর ডিপেন্ড করে কিভাবে এটা পত্রিকায় আসতেছে নিউজ, যেটা সারা ওয়ার্ল্ডে সবারই মানসিক চিন্তা ভাবনা একটা প্রভাব পড়বে। ঠিক যেমনটা ডারউইনের কাজ ফেলেছিল, আইনস্টাইনের কাজ ফেলেছিল, জগদীশচন্দ্র বসুর কাজ ফেলেছিল, ফ্রয়েডের কাজ ফেলেছিল, নিউটনের কাজ ফেলেছিল প্রভাব। মানে এদের প্রত্যেকেরই কাজের প্রভাব কিন্তু ওদের এরিয়ার বাইরে সাধারণ মানুষের উপরে পড়েছিল প্রভাব। ঠিক আছে? এটা কিন্তু ওই লেভেলের একটা চ্যালেঞ্জ। তো আমরা এটাকে খুবই গাণিতিক ভাবে দেখি, কিন্তু এটা অনেক সামাজিক প্রভাব আছে। যেমন ধরো কার্ট গডেল যখন 30-এর দশকে প্রমাণ করেছিল যে যে কোনো একটা গাণিতিক সত্য শতভাগ নিশ্চয়তা দিয়ে প্রমাণ করা সম্ভব না, তার আগের 30 বছর ধরে যারা এগুলো ট্রাই করছিল তাদের মধ্যে অনেক কিন্তু পাগল হয়ে গেছিল, আক্ষরিক করতে পাগলাগারতে যেতে হয়েছিল, কারণ তাদের বিশ্বাসের ভিত্তিটা নষ্ট হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল এটা করা সম্ভব, এবং অনেকের পুরো ক্যারিয়ার দাঁড়িয়েছিল সেই ধারণার উপরে। ঠিক আছে? তো তো বিল, আমার প্রফেসর কমিটি মেম্বার যে বিল 2-3 বছর পর সার্ভে করে এখন পর্যন্ত যেটা বেশিরভাগ লোক বলে সেটা হচ্ছে, এগেন এটা সার্ভে, এটা এরকম না যে কোনো সায়েন্টিফিক প্রুফ, যে আমরা মোটামুটি 120 বছরের মধ্যে, আগামী 120 বছরের মধ্যে এটা জেনে যাব। ঠিক আছে? এই যে পি ইকুয়ালস টু এনপি কিনা, না সত্যি না মিথ্যা। তো সাজ্জাদ বলেছে 20 বছর। তো আমি যেটা করবো সেটা হচ্ছে সাজ্জাদের সাথে বিলকে নেক্সট টাইম যখন সে সার্ভে করবে আলাপ করাই দিব, যে তুমি ওকে একটু সার্ভে করো, আউটলায়ার পাওয়া গেছে। ওকে এনিওয়ে, আমি অনেক সময় নিয়েছি, আমি থামলাম। আর কোনো প্রশ্ন? না, উই ক্যান র‍্যাপ আপ। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে আজকের আলোচনাটা খুবই ইন্টারেস্টিং হয়েছে, খুবই ফ্রি ফ্লোয়িং, বাট আমার মনে হয় কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা ডিসকাস করতে পেরেছি, স্পেশালি ট্র্যাপ ড্যান্স সিস্টেম আর কমপ্লেক্সিটি থিওরি। সো দ্যাটস গুড। আর হচ্ছে কিউএম, যদিও এটা বেসিক্যালি আমার রাগারাগি ছিল। এনিওয়ে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার রেকর্ডিংটা দেখতে হবে, আমি খুব ইগারলি বসে আছি রেকর্ডিং এর জন্য। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, বাই। আল্লাহ হাফেজ। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।